আচ্ছা, তো তাহলে আমরা এখন ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন বলতে আমরা ড্যাশবোর্ডে মূলত ঢুকবো। আমাদের গত ক্লাসে দেখছিলাম যে আমরা এটা লগ ইন করছিলাম, ইনস্টল করছিলাম, তাই না? তো তাহলে আমরা ডাব্লিউপি অ্যাডমিনে ঢুকি। এই ড্যাশবোর্ডে ঢুকতে হলে স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন দিলে আমাদের একটা লগ ইন প্যানেল আসবে। এইখান থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছিল ওইগুলো দিয়ে আমরা লগ ইন করতে পারবো। আর লগ ইন করলে মূলত যে যে ইন্টারফেসটা দেখছেন এইটা হলো ড্যাশবোর্ড, এটা হলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এইখান থেকে প্রত্যেকটা কন্টেন্টটাকে আর কি এডিট করা হয় বা ডিলিট করা হয়, যে কোনো কাজগুলো এইখান থেকে করা হয়ে থাকে। তো এখানে আমাদের বাম সাইডে অনেকগুলো মেনু আছে, তো কোনগুলো মূলত কিভাবে কোন কোন কাজগুলো করা হয় সেগুলো আমরা দেখবো। যেমন কীভাবে পোস্ট করতে হয়, কীভাবে মেনুগুলোকে সেট করতে হয়, কীভাবে পেজ ননকে ক্রিয়েট করতে হয়, বা কীভাবে প্লাগ ইন অ্যাড করা যায়, কীভাবে থিম ইনস্টল করা যায়, এই ব্যাপারগুলো বা ভিতরে যেগুলো সেটিংসের ব্যাপার ট্যাপার আছে এই জিনিসগুলো মূলত। আচ্ছা, তো ফার্স্টে দেখেন আমাদের কি আছে, আমাদের ড্যাশবোর্ডের মধ্যে যে আপডেটস নামে আর হোম নামে একটা অপশন আছে। তো হোম তো আর কি হোম এটা বুঝি, আর আপডেট কি, যদি আমাদের এই থিমের যদি কোনো যে থিমটা ইনস্টল করা আছে বা আমাদের যতগুলো ওয়ার্ডপ্রেস যতগুলো কি বলে প্লাগ ইন ইনস্টল করা আছে, এইগুলো যদি কোনো নতুন ভার্সন আসে তাহলে তখন আমাদের কি আপডেটসের এখানে নোটিফিকেশন আসবে, এবং এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে দেখা যাচ্ছে আপনার এই 2012 বা 2013 যে কোনো একটা টেমপ্লেট যতগুলো আর কি ইনস্টল অবস্থায় আছে, ওইগুলো যদি কোনোটা যদি নতুন ভার্সন থাকে সেইগুলো আমাদেরকে এখানে দেখাই দেয় থিমসের মধ্যে। আর প্লাগইনে এখানে যদি কোনো প্লাগইন আপডেট হয়ে থাকে তো সেগুলো দেখায়। আর উপরে এখানে দেখে যদি কোনো ওয়ার্ডপ্রেসের ভার্সন, যদি নতুন কোনো ভার্সন আসে, যেমন আমাদের এখন বর্তমানে আছে কত 4.7.5, যদি আরেকটা নতুন ভার্সন আসে ওয়ার্ডপ্রেসে তখন আমরা এখান থেকে দেখতে পাবো, এবং এখান থেকে খুব সহজেই আমরা এটা আপডেট করে ফেলতে পারবো। হ্যাঁ বলেন। ওয়ার্ডপ্রেসে যে আপডেট আসে, আপডেট দিলে আগেরগুলো সেগুলোতে ডিলিট হয়ে যাবে? না, ডিলিট হয়ে যাবে না, আপনার শুধুমাত্র এটা ফাইলগুলো চেঞ্জ হয়, যে পিএসসি ফাইলগুলো কোর এইগুলো চেঞ্জ হয়। তো বলেছে আমি এটা ক্যান্সেল করে দিয়েছি আপডেট দিই। না না, আপনার কন্টেন্টের কোনো চেঞ্জ আসবে না, কন্টেন্টের কোনো চেঞ্জ আসবে না, শুধুমাত্র আপনার থিমের ভিতরকার যে কোডগুলা বা আপনার যে ওয়ার্ডপ্রেসের যে ভিতরের যে কোর কোডগুলো ওইগুলো চেঞ্জ হবে। যেমন আমাদের দেখেন এইখানে ওয়ার্ডপ্রেসের মূলত স্ট্রাকচারটা যদি আমরা দেখি, এখানে যে ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুড, আর এই নিচে অনেকগুলো আছে, এমনি ফাইল আছে। তো আমাদের ডাব্লিউপি কন্টেন্ট এইটা মূলত সম্পূর্ণ আমাদের নিজস্ব হাতে থাকবে। এইটা হলো ওয়ার্ডপ্রেসের যে কোড, যে এটা স্ক্রিপ্টটা যেটা হলো 4.7.5 আমাদের বর্তমানে ইনস্টল করা আছে, এইটা যদি আপডেট করি তাহলে আমাদের ডাব্লিউপি কন্টেন্টের কোনো পরিবর্তন হবে না। ওটা পরিবর্তন হতে পারে কোন কোন ফোল্ডার, ডাব্লিউপি অ্যাডমিন অথবা ডাব্লিউপি ইনক্লুড অথবা নিচের যে ফাইলগুলো আছে এইগুলা। তাছাড়া এই ডাব্লিউপি কন্টেন্টের কোনো ফাইল পরিবর্তন হবে না। আর ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে আছে কি প্লাগইনস আছে, থিমস আছে। তো যদি কোনো থিম পরিবর্তন করেন তাই থিম ফোল্ডারের মধ্যে আপডেট হবে, আর যদি প্লাগইন করেন তাহলে প্লাগইনের মধ্যে আপডেট হবে, এবং প্লাগইনের মধ্যে যেইটা আপডেট করবে সেই শুধুমাত্র ওই জিনিসটা আমাদের আপডেট হবে। তো সুতরাং কিন্তু একটার সাথে আরেকটা কোনো সম্পর্ক নাই যে একটা আপডেট করলে আরেকটা প্রবলেম হবে কিনা। তবে একটা ব্যাপার থাকে কি, যে ডিপেন্ডেন্সি বা আপনার ডেপ্রিকেটেড ফাংশন, দেখা যাচ্ছে আমরা এমন একটা ফাংশন বর্তমানে এই থিমেতে ইউজ করছি যেটা পরবর্তীতে যে সংশোধনটা আসলো ওয়ার্ডপ্রেসের, মানে নতুন যে আপডেটটা আসলো ওইটাতে ওইটাই ডেপ্রিকেটেড হিসেবে ঘোষণা করে দিয়েছে। তো সেহেতু আমাদের তখন ওই ফাংশনগুলো কাজ নাও করতে পারে, ঠিক মতো নাও কাজ করতে, বা আমাদের উচিত হবে ওইটাকে অ্যাভয়েড করা। তো এই জন্য আর কি সবসময় ওয়ার্ডপ্রেসের আপডেটের সাথে থাকতে হয়, এবং দেখতে হয় যদি কোনো ফাংশন ডেপ্রিকেটেড হয়ে যায় ওইগুলো বাদ দিয়ে দিতে হয়। তো যা হোক, তাহলে আমাদের মূলত এই হচ্ছে বিষয়, ডাব্লিউপি কন্টেন্ট এটার মধ্যে যা যা থাকে সম্পূর্ণ আমাদের। আর এখানে আমরা এখনো কোনো ফাইল আপলোড করি নাই বলে এই জন্য আমাদের এখানে নতুন আরেকটা ফোল্ডার আসেনি। আর যদি কিছু আমরা আপলোড করি, আপলোড নামে আরেকটা ফোল্ডার পাওয়া যাবে এখানে। আচ্ছা, তো যাও, তো তাহলে আমরা এর পরবর্তীতে যেই ফাংশনটা যেই আমাদের অপশনটা আসে সেটা হলো পোস্ট। আর এই পোস্টটাই মূলত আর কি আমাদের ডিফল্ট পোস্ট টাইপ ওয়ার্ডপ্রেসে আর কি মূলত এটা তো প্রথমের দিকে যখন তৈরি করা হলো তখন ব্লগের জন্য এটা করা হয়েছিল। তো ব্লগের জন্য তো এইটা হলো আপনার মূলত ব্লগ যে পোস্টগুলো বলে সেটা হলো এই পোস্ট অপশনের মাধ্যমেই করা হয়। যে একটা আর্টিকেল, আমরা যেগুলো বুঝি আর্টিকেল বলতে ভালো বুঝি, তো এই আর্টিকেলগুলো মূলত আর কি ওয়ার্ডপ্রেসের ভাষায় একটা পোস্ট, এবং এই পোস্টগুলোকে আমরা যদি করতে দিতে চাই বা যদি ডিলিট করতে চাই, যদি আপডেট করতে চাই, এডিট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই পোস্ট নামে যে অপশনটা আছে এটার মধ্যে থেকে আমাদেরকে করতে হবে। তো দেখেন আমাদের কিন্তু বর্তমানে একটা পোস্ট দেখাচ্ছে, তাই না? সেটা কি হ্যালো ওয়ার্ল্ড। যদি আমরা আমাদের যদি ওয়েবসাইটটা ভিজিট করি তাহলেও দেখতে পাবো যে আমাদের একটা পোস্ট আছে, কি দেখাচ্ছে
হ্যালো ওয়ার্ল্ড, উপরে কি দেখেন পোস্টস, তাই না? আমাদের যত পোস্ট আছে ততগুলো দেখাচ্ছে। আর এটা কবে ক্রিয়েট হয়েছে? 19 মে, মানে আমরা এর আগে যেই দিনে আমরা ইনস্টল করছি ওই দিনের ডেটটা দেখাচ্ছে। তো আমরা যদি আরও কোনো পোস্ট যদি এডিট মানে অ্যাড করি এখানে, তাহলে আমাদের সেইগুলোর লিস্ট এখানে পর্যায়ক্রমে চলে আসবে। তো এইটা মূলত ব্লগ পোস্টের জন্য ইউজ হয়। যেমন আমরা কি করেন দেখেন নিচেই কি আছে, অ্যাড নিউ। আমরা বললাম যদি আমরা নতুনকে অ্যাড করি, তো অ্যাড করতে হলে কি করতে হবে আমাদেরকে? তো অ্যাড নিউর মাধ্যমেই অ্যাড করতে হবে। তো আমরা অ্যাড নিউতে ক্লিক করি, তাহলে দেখেন অ্যাড নিউতে ক্লিক করলে কি দেখা যাচ্ছে, এখানে অপশন পাচ্ছি, তাই না? আমরা টাইটেল লেখার একটা জায়গা পাচ্ছি, একটা আমাদের কন্টেন্টগুলো দেওয়ার একটা জায়গা পাচ্ছি। তো এই দুইটাই মূলত, একটা হলো টাইটেল আর একটা হলো আমাদের কন্টেন্ট। যেমন দেখেন আমাদের এখানে দুইটা পার্ট ছিল, একটা কি হ্যালো ওয়ার্ল্ড, আর একটা কি একটা ওয়েলকাম মেসেজ দিচ্ছে। তো এইটা মূলত আমাদের টাইটেল এবং এইটা হলো আমাদের কন্টেন্ট। তো দেখেন আমরা যদি এখানে সাপোজ একটা পোস্ট দিই যে নিউ পোস্ট, নিউ পোস্ট নামে আমরা একটা টাইটেলে লিখলাম এবং আমরা সেটা কন্টেন্ট কি দেবো, ইচ্ছা মতো যা খুঁজে তাই একটা লিখলাম, যে জাস্ট আমরা কন্টেন্ট দিচ্ছি এগুলো, ঠিক আছে? তো এইটা যখন আমরা মনে করেন কন্টেন্টটাও লেখা হয়েছে, মানে আর্টিকেলটা লিখলাম এবং পোস্টটাও দিলাম, টাইটেলটা দিলাম, এইবার কি করব আমরা পাবলিশ করব। যখন পাবলিশ করব তখন কিন্তু আমাদের এই পোস্টটা অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন এখন যদি এখানে রিলোড করি, এখন কিন্তু একটাই আছে, কিন্তু যদি আমরা এখানে যখন পাবলিশ করে দিব, দেখেন পাবলিশ করার পরে যদি আমরা এখানে রিলোড করি, তাহলে কি দেখতে পাবো, আমাদের দুইটা পোস্ট চলে আসবে। তো দেখেন নিচে একটা পোস্ট, উপরে আরেকটা পোস্ট, বোঝা যাচ্ছে? হ্যাঁ। তো তার মানে আমাদের এইটা কিন্তু নিচে কি ছিল, কি হ্যালো ওয়ার্ল্ড ছিল, আর উপরে আমরা এটা দেখতে পাচ্ছি যে নিউ পোস্ট, আমরা যে নামে দিয়েছিলাম সেইটাই দেখাচ্ছে এখানে। তো এইভাবে আমরা এখানে যত পোস্ট করব ততগুলো সবই দেখতে পাবো। তো অল পোস্টের মধ্যে দেখা যায় আমাদের যতগুলো পোস্ট আছে, আমাদের আগে শুধু ছিল হ্যালো নিউ ওয়ার্ল্ড, মানে হ্যালো ওয়ার্ল্ড, আর এখন চলে আসছে নিউ পোস্ট। এবং এখান থেকে দেখেন এডিটের অপশন আছে, কুইক এডিটের অপশন আছে, ডিলিট করে দিতে পারবো ট্র্যাশ করে, এবং আমরা ভিউ করতে পারবো এই পোস্টটাই। তো এইবার একটা জিনিস দেখেন, এখানে আবার ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে, তাই না? ক্যাটাগরিজ কি আনক্যাটাগরাইজড। তো তার মানে এটা আমাদের কোনো ক্যাটাগরির মধ্যে নাই। আমাদের কি, আমাদের যখন আমরা নিউজ পেপার দেখি বা কোনো একটা খবর দেখি, এটা কিন্তু অনেক ক্যাটাগরির খবর থাকে, তাই না? যে খেলাধুলা নামে একটা দেখা যাচ্ছে থাকলো, একটা থাকলো কি দেখা যাচ্ছে বিজ্ঞান ও প্রজন্ম বা এরকম একটা জিনিস দেওয়া থাকলো, বা একটা থাকলো আপনার দেখা যাচ্ছে দেশ বিদেশ এরকম। এই যে এক একটা ক্যাটাগরি, এইগুলোই মূলত আমাদের ক্যাটাগরির মধ্যে পড়ে, যে এক একটা শ্রেণীবিন্যাস, তাই না? এক এক বিভাগ আর কি, এক এক বিভাগটা আমাদের এখানে ওয়ার্ডপ্রেসে ভাষায় সেইগুলোকে বলে কি ক্যাটাগরি। তো ক্যাটাগরি কীরকম, যেমন দেখা যাচ্ছে আমরা স্পোর্টসের গুলা কি আলাদা, যে স্পোর্টস নামে একটা ক্যাটাগরি করে রাখতে পারি, একটা করে রাখতে পারি কি দেখা যাচ্ছে আমাদের যে দেখা যাচ্ছে টেকনোলজি। তো আমাদের যদি কোনো একটা টেকনোলজি ভিত্তিক যে কোনো পোস্ট হয়ে থাকে, তাহলে আমরা সেটা কি করব, ওই ক্যাটাগরির মধ্যে দিতে পারবো। এবং যদি আমাদের কোনো খেলাধুলা সংক্রান্ত কোনো পোস্ট হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওইটা স্পোর্টসের মধ্যে দিতে পারবো। তো এইগুলো মূলত ক্যাটাগরিগুলো কোনখানে কিভাবে তৈরি করব, সেইটার জন্য দেখেন একটা অপশন আছে ক্যাটাগরিজ পোস্টের মধ্যে। ক্যাটাগরিজ নামে আনক্যাটাগরাইজড এটা ডিফল্টভাবে করা থাকে, আর আমরা যদি নতুন করে ইচ্ছা করলে এটা তৈরি করে নিতে পারবো। তো সাপোজ কি করব, স্পোর্টস, স্পোর্টস নামে আমি একটা নতুন ক্যাটাগরি তৈরি করতে, জাস্ট আমি এখানে নেম দিলাম, আর একটা নেম বলে স্ল্যাগ। স্ল্যাগ বলতে একটা জিনিস আছে ওয়ার্ডপ্রেসের ভাষায়, সেটা হলো যে কিরকম আইডির মতো কাজ করে। যেমন আমরা তো নাম দিয়েছি স্পোর্টস, বা আমাদের একটা অনেক বড় একটা নাম থাকতে পারে, যেখানে আমাদের স্পেস থাকতে পারে, তাই না? স্পেশাল ক্যারেক্টার ইউজ করা থাকতে পারে। কিন্তু আমরা ওইটাকে যখন পিএইচপির মধ্যে থেকে যখন কল করবো, বা আমাদের কোডের মধ্যে থেকে যখন আমি ওইটাকে নিয়ে কাজ করতে চাবো ওই ক্যাটাগরির উপরে, তখন তো আর আমরা এত বড় নাম দিয়ে তো ওকে ধরতে পারবো না। সেই জন্য কি লাগবে, আমাদেরকে একটা আইডেন্টিফিকেশনের জন্য একটা নির্দিষ্ট আইডি লাগবে, বা আমাদের ওই রকম একটা আইডিটা, যেমন দেখেন অনেক দিক দিয়ে বোঝাটা কষ্টকর হয়ে যায়, তাই না? যেমন আমরা যখন অ্যারে দেখছি, যখন আমাদের ইন্ডেক্সিং অ্যারে ছিল, তখন কি 1 2 3 4 অটোমেটিকলি অ্যাড হয়ে যেত, তাই না? কিন্তু এটা বুঝতে পারতাম না, এই জন্য আমাদের কি অ্যাসোসিয়েটিভ অ্যারে ইউজ করতাম অর্থবোধক রাখার জন্য, দেখা যাচ্ছে নেম দিয়ে দিলাম, তাই না? ঠিক একই রকম যে আমরা যে একটা কি দিতাম বোঝার জন্য, সেরকম এখানে আমাদের একটা স্ল্যাগ দেবে, যেটা আমাদের 1 2 3 4 বা এইরকম কোনো নিউমেরিক না, আমাদের এই নামের সাথে সম্পৃক্ত রেখে একটা স্ল্যাগ তৈরি করে দিবে। এই স্ল্যাগটাকে নিয়ে তখন আমরা থিমের মধ্যে কাজ করতে পারবো। অতটুকু আপনারা বুঝে রাখেন যে এটাকে স্ল্যাগ বলে, এবং এই স্ল্যাগটা নিয়ে আমরা পরবর্তী থিমেতে কাজ করতে হয়। আর প্যারেন্ট বলতে আমরা যদি এটা কোনো একটা ক্যাটাগরির আন্ডারে রাখতে চাই, যেমন সাপোজ কি করলাম, স্পোর্টসের মধ্যে তো অনেক ধরনের স্পোর্টস আছে, তাই না? ক্রিকেট আছে, ফুটবল আছে, টেনিস আছে, বিভিন্ন ধরনের খেলা আছে। তো ওইগুলো যদি আমরা দিতে চাই, তখন আমরা কি করব, যে আমাদের
যেমন ক্রিকেট, ক্রিকেটটা আবার তার প্যারেন্টটা কোনটা, প্যারেন্টটা হবে আমাদের স্পোর্টস, এরকম। তো আমাদের যেহেতু কোনো প্যারেন্ট নাই, আমরা এইভাবে দিয়ে রাখলাম। ও ডিসক্রিপশন ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন। স্ল্যাগটা আপনাকে নির্দিষ্টভাবে ইচ্ছা করে দিয়েও দিতে পারবেন, বা না দিলে অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। চাইল্ডগুলো তাহলে কোথায় আসবে? এখন তো আমাদের এখনো কোনো চাইল্ড তৈরি করি নাই, আমরা যেটা তৈরি করছি এইটাই প্যারেন্ট হচ্ছে। এই জন্য আমরা দেখেন প্যারেন্টে কিন্তু নাম দিয়েছি, আর প্যারেন্টের কেউ নেই মানে আমিই প্যারেন্ট, তাই না? এখন এর থেকে আমরা ইচ্ছা করলে যদি আর কোনো চাইল্ড অ্যাড করা হয় তখন এটা প্যারেন্ট হিসেবে কাজ করবে। আচ্ছা, তো তাহলে আমরা এখন অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব। তো দেখেন আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গেছে, দেখছেন? যেটা কি করছে, আমাদের কিন্তু স্ল্যাগ নেমটাও দিয়েছি স্পোর্টস, এটা নামটা ছিল স্পোর্টস এবং স্ল্যাগ নেমটাও দিয়েছি স্পোর্টস। তো আমরা যদি একটু 2 অক্ষরের নাম দিতাম তাহলে কি হতো, তাই না? তো সাপোজ আমরা দিলাম কি যে সাপোজ হলো দিয়ে হলো ইনফরমেশন অফ টেকনোলজি। তো ইনফরমেশন অফ টেকনোলজি নামে আমি একটা ক্যাটাগরি তৈরি করতে যাচ্ছি। তো এটা কিন্তু আমাদের অনেক বড় একটা নাম, তাই না? এর মধ্যে স্পেস আছে। তো দেখেন এইটাকে যদি আমরা অটোমেটিক অ্যাড করি, আমাদের কি করবো, আমাদের একটা স্ল্যাগ দিয়ে দিচ্ছে ইনফরমেশন অফ টেকনোলজি, বাট মাঝখানে কি লিঙ্ক করে দিচ্ছে ড্যাশ ড্যাশ দিয়ে, মানে এটা কিন্তু একদম স্পেস রাখেনি, তাই না? এটা আমাদের সম্পূর্ণ এক করে দিছে। তো যাক, এইটা হলো, এটার নাম কি স্ল্যাগ। আর এইটার নাম কি, এটা হলো ক্যাটাগরি। ক্যাটাগরির এটা হলো নেম, আর এটা ক্যাটাগরি স্ল্যাগ নেম, ঠিক আছে? এবং ক্যাটাগরিতে যদি কোনো থাকে পোস্ট থাকে কতগুলো, সেটা আমাদের এখানে কাউন্টে দেখায় দেয়। আরেকটা ব্যাপার যেটা হলো, এই যে ক্যাটাগরি, এরকম ক্যাটাগরি আমরা আবার কয়েক রকমের ভাবে রাখতে পারি ওয়ার্ডপ্রেসের ভাষায়। এই রকম ক্যাটাগরি আবার ট্যাগটাও এক ধরনের ক্যাটাগরির মতোই এক ধরনের রূপের নাম হলো ট্যাগ। যেমন এই ট্যাগটাকে আর কি আমাদের এসইওর ক্ষেত্রে সহায়তার জন্য বা সার্চের জন্য এটা ইউজ করা হয়। তো এই যে ক্যাটাগরি বা ট্যাগ, এই যে এগুলো কিন্তু সিমিলার, এই জন্য এইগুলারে আবার একটার মধ্যে একটা নাম রাখা হয়েছে। এইগুলার নাম বলে হলো কি, ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি, হ্যাঁ। তো ট্যাক্সোনমির মধ্যে কি মূলত বোঝা হয়, ট্যাক্সোনমি মানে এই যে একটা ক্যাটাগরি তৈরি করতেছি বা আমরা ট্যাগ তৈরি করতেছি, এই ট্যাগ এবং ক্যাটাগরির মূলত যে আইডেন্টিফিকেশনের জন্য, মানে বোঝার জন্য, থিমের মধ্যে বোঝানোর জন্য যে নামটি ইউজ করা হয় সেটাকে বলে ট্যাক্সোনমি, ঠিক আছে? তো দেখেন ট্যাক্সোনমি ইকুয়াল উপরে কি আছে, ট্যাক্সোনমি ইকুয়াল ক্যাটাগরি, ঠিক আছে? তো যখন আমরা ট্যাগেতে ক্লিক করব, দেখেন ট্যাগেতে কি আছে, ট্যাক্সোনমি ইকুয়াল পোস্ট ট্যাগ। তার মানে দেখেন দুইটা কিন্তু একই জিনিস, ওয়ার্ডপ্রেসের ভাষায় কিন্তু দুইটা একই জিনিস, দুইটা দুই টাইপের, সেটা আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো যাক, এই জিনিসগুলো আমরা যখন পরবর্তীতে ডেভেলপমেন্টের মধ্যে ঢুকবো তখন আমাদের এই কাজগুলো ইউজ হবে। এটা এখন খুব বোঝার প্রয়োজনও নাই, আপনারা আস্তে আস্তে এই জিনিসটা বুঝবেন যখন আমরা এটাকে নিয়ে কাজ করব। আমি এখন কি জন্য পরিচিতি দিচ্ছি, এই নামগুলো বলার কোনো প্রয়োজন নাই, কিন্তু যেহেতু আপনারা ডেভেলপমেন্ট করবেন এই জন্য আমি কিন্তু এই নামগুলো বলতেছি। তাছাড়া শুধুমাত্র কাস্টমাইজেশনের মধ্যে এই নামগুলো জেনে রাখার কোনো প্রয়োজন নাই, কিন্তু ডেভেলপমেন্টের সময় আমাদের এইগুলো লাগবে। কারণ কি, এটা তো ডিফল্টভাবে আছে, কিন্তু আমাদের কিন্তু এইগুলো তৈরি করতে হবে। আমরা যখন নতুন কোনো কাস্টম পোস্ট তৈরি করব, আমাদের কিন্তু ক্যাটাগরি বা ট্যাগ এগুলো থাকবে না, তখন আমাদেরকে এগুলো ক্রিয়েট করতে হবে। এবং ক্রিয়েট করার জন্য কী করতে হবে, আমাদেরকে ফার্স্টে ট্যাক্সোনমি তৈরি করতে হবে, এবং ওই ট্যাক্সোনমির আন্ডারে আমরা এইরকমভাবে ক্যাটাগরি অপশনগুলো পাবো। এই ক্যাটাগরির এই অপশনটা যে পাইতে হয় তাহলে ট্যাক্সোনমি তৈরি করতে হয়। আচ্ছা, তো যাই হোক, তো আমরা কীভাবে ক্যাটাগরি অ্যাড করবো সেটা তো বুঝতে পারছেন, তাই না? কীভাবে ক্যাটাগরিগুলো অ্যাড করব, এবং ট্যাগগুলো আমাদের একই, সিমিলার, কোনো চেঞ্জ নাই। তো এখন দেখেন আমরা যদি আবার অল পোস্টে যাই বা নতুন কোনো একটা পোস্ট অ্যাড করতে চাই, তো একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের ডান দিকে নিচের এই দিকে ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে, এবং এখানে আমাদের কতগুলো ক্যাটাগরি সেইগুলো কিন্তু দেখাই দেয়, তাই না? তো দেখেন এখানে কিন্তু আমরা 3টা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, তাই না? আমরা যদি কোনো ক্যাটাগরি সিলেক্ট না করে দিই, অটোমেটিক্যালি ওইটা আনক্যাটাগরাইজডের মধ্যে চলে যায়। যখন আমরা কোনো পোস্ট করবো, অটোমেটিক্যালি ওইটা আনক্যাটাগরাইজডের মধ্যে চলে যাবে। আর যদি আমরা টিক করে দিই, মানে যদি আমরা কোনোটা সিলেক্ট করে দিই, তাহলে তো সেটার মধ্যে যাবে। যেমন সাপোজ আমরা এখানে কি করব, আমরা নিতে পারি যে অ্যানাদার পোস্ট, তার কন্টেন্ট কিছু রাখলাম সাপোজ। তো এইটা কি করব, আমরা এখন একটা ক্যাটাগরির মধ্যে দিব, ঠিক আছে? সাপোজ আমরা এটা স্পোর্টসের মধ্যে ক্লিক করে দিব, তাহলে আমরা কি করতে হবে, এখানে জাস্ট একটা টিক দিতে হবে। এবং তারপরে আমরা কি করব, যদি ট্যাগ থাকে তাই ট্যাগগুলো, তবে ট্যাগের কাজ খুব কম, সমস্যা নেই, ওইটা আমরা পরবর্তী অ্যাড করলেও হবে, না করলেও হবে, তবে ক্যাটাগরির কাজটা একটু বেশি পরিমাণ।
এরপরে আমরা কি করব, পাবলিশে ক্লিক করব। তাহলে আমাদের কি হলো, এই পোস্টটা আবার পাবলিশ হয়ে গেলো এবং এটা কি স্পোর্টস ক্যাটাগরির মধ্যে গেল কিন্তু। তো এখন আমরা যদি আমাদের সাইটটা আবার রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি কি অ্যানাদার পোস্ট, ঠিক আছে, অ্যানাদার পোস্ট, এবং এইটাতে এটা কিন্তু মূলত একটা কি স্পোর্টস ক্যাটাগরির মধ্যে। তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে পরবর্তী দেখবো। যাই হোক, আমরা জাস্ট একটা পোস্ট করলাম, ঠিক আছে, ওকে। তো তাহলে আমরা অ্যাড নিউ এর কাজ বুঝলাম, অল পোস্টের কাজ বুঝতে পারলাম কীভাবে পোস্ট করতে হয়, কীভাবে এডিট করতে হয়। সেটা এডিট করতে হয় কীভাবে, আমরা অল পোস্টে যাই, সাপোজ আমরা অ্যানাদার পোস্ট বা নিউ পোস্ট যেটা করছিলাম ওইটা একটু এডিট করব, বা হ্যালো ওয়ার্ল্ড যেটা ওইটা একটু এডিট করব। তাহলে কি করতে হবে, এডিটে ক্লিক করব। তাহলে আমাদেরকে সম্পূর্ণ আবার দেখাই দিচ্ছে, দেখছেন আমাদের ওই পোস্টের মধ্যে যা যা আছে সব কিছু আমরা দেখতে পাচ্ছি, যা হয় তাই চেঞ্জ করতে পারবো। মনে করেন এখানে দিলাম যে কি সাপোজ দিলাম যে হলো ফিক্স বা ফিক্স লিখে রাখলাম, জাস্ট আমরা পরিবর্তনটা বোঝার জন্য। তারপর কি করবো, আপডেট। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যখন প্রথমে পোস্ট অ্যাড নিউ করছিলাম তখন এখানে কি ছিল, পাবলিশ। কারণ আমরা তখন প্রথমে ওইটা প্রকাশনা করতে আসছিলাম, তাই না, প্রথমে প্রকাশ করতে যাচ্ছি, কিন্তু ওইটা যখন একবার প্রকাশ হয়ে গেছে তখন ওইটা যখন আমরা আবার ওইটা সংস্কার করতেছি তখন কিন্তু ওইটা কি হচ্ছে, নতুন সংস্করণ আসতেছে, তাই না, ওইটা কিন্তু আর নতুন প্রকাশ করা হচ্ছে না। তো সেই রকম ভাবে কি এটা কিন্তু আপডেট করা হচ্ছে, যেটা আমাদের অলরেডি আছে ওইটা আমরা আপডেট করতেছি। তো আপডেট করার সাথে সাথে কি হলো, আগের যেটা ছিল ওইটা আমাদের আপডেট হয়ে গেল। এখন যদি আমরা এখানে আবার রিলোড করি তাহলে কি দেখতে পাবো, যে আমাদেরকে এই যে হ্যালো ওয়ার্ল্ড তারপরে আমাদের ফিক্স আছে, তার মানে আমাদের কিন্তু ওইটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তো তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কীভাবে এডিট করতে হয়, কীভাবে পোস্ট করতে হয় এই জিনিসগুলো। তো তারপরে একটা অপশন আছে কি দেখেন, মিডিয়া। তো মিডিয়ার কাজ কি, আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের ভাষায় যদি আমরা কোনো কন্টেন্ট লেখা এইগুলা বাদে যদি কোনো ফাইল নিয়ে কাজ করি, সেটা হইতে পারে আমাদের অডিও, ভিডিও, মিউজিক, বা আমাদের কি হইতে পারে, আমাদের কোনো জিপ ফাইল হইতে পারে, ইএক্সি ফাইল হইতে, যে কোনো ধরনের অ্যাটাচমেন্ট, এক কথায় এইগুলাকে যদি নিয়ে কাজ করতে হলে আমাদের মিডিয়ার সাথে কাজ করতে হবে। সেটা কি মিডিয়ার লাইব্রেরির মধ্যে আমরা এখানে দেখতে পাবো, যদি আমাদের কোনো ফাইল আপলোড করা থাকে, কোনো ফাইল আপলোড করা থাকলে আমরা সেটা এইখানে দেখতে পাবো। আর যদি কোনো ফাইল আমরা আমরা আপলোড করতে চাই তাহলে আমরা সেটা কিসের মধ্যে করব, অ্যাড নিউ এর মাধ্যমে, ঠিক আছে। তো অ্যাড নিউতে আমরা যে ক্লিক করি, কারণ কোনো একটা ফাইল অ্যাড না করলে তো আমরা দেখতে পাচ্ছি না লাইব্রেরিতে। তো এইখানে আমরা কি করতে পারবো, আমরা ড্রাগ করে এখানে ড্রপ করতে পারি, অথবা কি করতে পারি, এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি। তো সাপোজ আমরা যে কোনো একটা ইমেজ রাখি এখানে, সাপোজ এইটাতে ক্লিক করি, হ্যাঁ, একটা ইমেজ, এটা আমরা আপলোড করতেছি। তো আমাদের কিন্তু আপলোড হয়ে গেছে, দেখছি আমাদের এই যে এটা আমাদের আপলোড হয়ে গেছে, সেগুলো আমরা এডিটও করতে পারবো। তো এইবার আমরা দেখি লাইব্রেরিতে এসে যে আসলে আমাদের ওইটা আছে কিনা, দেখা যায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন একটা লাইব্রেরিতে অ্যাড করলাম আমাদের এই লাইব্রেরির মধ্যে দেখা যাচ্ছে নতুন একটা মিডিয়া অ্যাড করলে। আবার ইচ্ছে করলে এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করেও করতে পারি, একই কাজ। আমরা যেমন এর আগে কি করছিলাম, এটা ক্লিক করে করছিলাম, ইচ্ছা করলে আবার কি আমরা ওইখানে ড্রপ করেও নিয়ে যেতে পারি। কীরকম ড্রপ করবো, সাপোজ আমাদের এই যে একটা ফাইল আছে, প্রেজেন্টেশন ফাইল, পিপিটি, এটাকে আমরা কি করলাম, ড্রাগ করলাম, ড্রাগ করে কোথায় আমরা ড্রপ করব, এই পেজের মধ্যে আমরা ড্রপ করে দিব। জাস্ট ড্রপ করলে কি হচ্ছে, আমাদের এটা আপলোড হচ্ছে। বাট এখানে কি দিচ্ছে, ফাইল ইজ এমটি প্লিজ আপলোডস, আমাদের যেটা দিচ্ছে সেটা কি আমাদের ম্যাক্স ফাইল সাইজ অতিক্রম করতেছে। আমাদের এটা মেমোরি কত দেখি, আচ্ছা 0 বাইট, আমাদের এমটি ফাইল, এটা সম্ভবত ক্রপটেড ফাইল। আচ্ছা যাই হোক, তাহলে আমরা অন্য যে কোনো একটা ফাইল আপলোড করি, আমাদের হয়তো কোনোটার মধ্যে পাবো। জি, তো তাহলে আমরা এটা আমাদের যে কোনো অন্য যে কোনো একটা ফাইল আমরা নিতে পারি, তাই না। তো সাপোজ দেখি আমাদের অন্য কোনো ফাইল আছে কিনা, ছোট মেমোরি দেখে দেখতে হবে। আচ্ছা এই যে roboto.zip, এটা আমাদের 1 মেগাবাইট, এটা আমরা সাপোজ আমরা এটা নিতে পারি। তো দেখেন আমাদের কিন্তু এটা আপলোড হয়ে গেল। আমি 2 ধরনের ফাইল টাইপ নিলাম এই জন্য যে ফটোশপ দিলে দেখা যাচ্ছে হয়তো মনে হতে পারে যে শুধুমাত্র এখানে ফটোই দেওয়া যায়, এই জন্য আমি অন্য যে কোনো একটা ফাইল টাইপ নিলাম, যে যাতে বোঝানো যায় যে না এটা যে কোনো ধরনেরটাই আমাদের কাজ করতে পারবো। তো দেখেন লাইব্রেরিতে যদি আমরা এখন ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, রোবোটো মানে এই একটা ফাইল আছে, একটা জিপ ফাইল এবং একটা ইমেজ ফাইল, সবগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং যে কোনোটাতে কিছু ক্লিক করি তাহলে তার আমরা ডিসক্রিপশনগুলোও কিন্তু দেখতে পাচ্ছি। যে কোনোটা ক্লিক করলে আমরা তার ডিসক্রিপশন পাচ্ছি, আমরা তার ইউআরএলটাও কিন্তু পেয়ে যাচ্ছি।
আমরা যদি এটাকে ডাউনলোড করতে হয় তাহলে কি আমরা ইউআরএলটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি, এটাকে কপি করে আমরা যে কোনো জায়গায় লিঙ্ক করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে এরকমভাবে আমরা যদি কোনো ফাইল অ্যাড করা থাকে তাহলে আমরা সেইগুলো কিন্তু পাবো এবং সেগুলোর ইউআরএল টিউআরএল সব কিছু আমরা দেখতে পাই। তো এই ফাইলগুলো আমরা মূলত কোথায় ইউজ করবো, তাই না, সেটা একটা ব্যাপার। তো ব্যাপার হলো আমরা দেখেন টিউশন আগে কিন্তু পোস্ট করছি, তাই না? তো পোস্টের মধ্যে কিন্তু আমরা ইচ্ছা করলে ইমেজ আপলোড করতে পারি বা যে কোনো একটা অ্যাটাচমেন্ট কিন্তু এখানে লিঙ্ক করে দিতে পারি ডাউনলোডের জন্য, তাই না? যেমন আমাদের যেমন অ্যানাদার পোস্ট নামে একটা পোস্ট ছিল, তো এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন নিচে আমাদের ফিচার্ড ইমেজ নামে একটা অপশন আছে, ফিচার্ড ইমেজ, ঠিক আছে? তো ফিচার্ড ইমেজটা বলতে কি বোঝায় যে আপনার ওই পোস্টের জন্য একটা যে ইমেজ, যেমন দেখেন শিরোনামেতে যে কোনো নিউজ পেপারের উপর পেজেতে একটা বড় করে একটা ফটো দেওয়া থাকে, তাই না? ওইটা কিন্তু একটা ফিচার্ড একটা ফটো, কারণ ওইটা মূলত কি বোঝায় ওই দিনে বা তার আগে বিগত দিনের আর কি যে ফিচার সবথেকে বড় বেশি আলোচিত যে সংবাদটা সেইটা দেখা যাচ্ছে আমাদের ওইখানে ফিচার্ড হিসেবে ইউজ করা হয়। তো সেই হিসাবে আমাদের এই পোস্টের মধ্যে অনেক ফটো থাকতে পারে, বাট কোনটা আমাদের ফিচার্ড ফটো ওইটাকেই আমরা বেশি অন্যরকমভাবে তুলে ধরবো। তো সেইটা আমাদের একটা অপশন ফিচার্ড ইমেজ। তো এইখান থেকে আমরা কিন্তু কি করতে পারবো, আমরা ইচ্ছা করলে সরাসরি দেখা দিতে পারবো, মানে এখানে আপলোড করতে পারবো একইভাবে। অথবা যদি আমরা মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করি তাহলে আমাদের আগে যে ইমেজগুলো অ্যাড করা আছে সেগুলো আমরা কিন্তু দেখতে পাবো। তো এইখান থেকে দেখেন আমরা কিন্তু এটা সেট করে দিতে পারতেছি, আমরা ফিচার্ড ইমেজ এটা সেট করে দিলাম। তো এখন এটাকে আপডেট দিই, দেখি আমাদের কোনো পরিবর্তন আসে কিনা। এখন আমরা রিলোড করি একটু। তো দেখেন রিলোড করার সাথে সাথে কি দেখাচ্ছে আমাদের কিন্তু ওই আনাদার পোস্ট ওইটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে ফিচার্ড ইমেজ, এই জন্য আমাদের এখানে দেখাই দিচ্ছে। তো আমরা আবার কি করতে পারি, ইমেজের মধ্যে পোস্টের মধ্যেও কিন্তু আমরা অন্য কোনো ফটো অ্যাড করতে পারি। সেটা কিভাবে পারি, এইখানে দেখেন অ্যাড মিডিয়া, আমরা কিন্তু মিডিয়াতে অলরেডি আপলোড যা যা করা আছে সেইগুলো কিন্তু এখানে লিঙ্ক পাচ্ছি। তো সেইটা আমরা কি অ্যাড করতে চাই, সাপোজ আমরা রোবটও বা এইটা আমরা অ্যাড করতে চাই, এখানে আমরা একটা লিঙ্ককে অ্যাড করব। তো সেটা লিঙ্ক করতে হলে দেখেন আমাদের এখানে একটা অপশন আছে লিঙ্ক টু, কার সাথে লিঙ্ক হবে, কার সাথে লিঙ্ক হবে, মিডিয়া ফাইলের সাথে লিঙ্ক হবে, ঠিক আছে, বা অ্যাটাচমেন্ট পেজ যে কোনোর সাথে আমরা লিঙ্ক করতে পারি। অথবা আরেকটা কি করতে পারি, সাপোজ আমরা এখানে লিখে দিলাম যে ডাউনলোড লিখে দিলাম যে একটা জাস্ট এই যা ক্লিক করলে আমাদের কি ডাউনলোড হবে। এইখানে আমরা কি করব, এটাকে আমরা সেট করে ধরে কিন্তু এখান থেকে আমরা দেখেন ইনসার্ট লিঙ্ক আছে, তাই না? যেভাবে আমরা এমএস ওয়ার্ডে যেভাবে করি হাইপার লিঙ্ক সেরকম একইভাবে এটাও করতে পারবো। এবার লিঙ্কটা কি আমরা এখান থেকে আমরা দেখাই দিতে পারবো, জাস্ট ওই যাতে যদি আমরা যে ওই অ্যাটাচমেন্ট ওইটা যদি লিঙ্কটা যদি কপি করা থাকতো এখানে আমরা পেস্ট করে দিলেও আমাদের একই কাজ হইতো। তো এবং এইখান থেকে কি করতে পারবো, ইচ্ছা করলে ওই যে একটা সেটিংস বাটন আছে ওইখান থেকে আমাদের যেই আপলোড যেই জিনিসগুলো আছে সেইগুলো হয়তো আমাদের এখানে দেখা যাবে না, আমাদের এই যারা আপলোডগুলো দেখাচ্ছে আমাদের অন্য পেজের সাথে লিঙ্ক করতে পারতেছি। তো একটা কাজ করি তাহলে আমরা ওইখান থেকে লিঙ্কটা নিয়ে আসি, যে লিঙ্কটা কি ছিল ইউআরএলটা আমরা কপি করে দিলাম এবং তারপর কি করব, এই ডাউনলোডের সাথে আমরা অ্যাঙ্কর লিঙ্ক করে অ্যাড করে দিব, মানে হাইপার লিঙ্ক। তো আমরা অ্যাপ্লাই করে দিলাম, তাহলে কিন্তু আমাদের কি হলো, এই ডাউনলোডের মধ্যে কিন্তু এই লিঙ্কটা সেভ হয়ে গেল। এখন যদি আমরা আপলোড করি, এখন যদি রিলোড করি তাহলে কি দেখতে পাবো, ডাউনলোড নামে একটা অপশন আছে, তাই না? ডাউনলোডে যদি ক্লিক করি তাহলে কি হবে দেখছেন আমাদের কিন্তু নিচে ডাউনলোড হয়ে গেল, আমাদের ওই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, তো যাই হোক, তো তার মানে আমরা বুঝতে পারছি ঠিক একইভাবে আমরা কি করতে পারবো, এর সাথে আবার কোনো মিডিয়া লিঙ্ক কোনো একটা ইমেজও কিন্তু অ্যাড করতে পারবো। যেমন অ্যাড মিডিয়াতে যে আমরা মনে করেন আরও অন্য কোনো একটা ইমেজ অ্যাড করি, তো এই ইমেজটাই মনে করেন আমরা ইনসার্ট ইনটু পোস্ট করলাম, যে আমাদের এই পেজেতে এই পোস্টে আমরা এটা ইনসার্ট করবো। বাট নিচে দেখেন আবার এটাতে কি আছে, এটাও কিন্তু লিঙ্ক টু আছে, মানে ইচ্ছা করলে এই ইমেজটাতে ক্লিক করলে কোথাও যাবে কিনা, কারোর সাথে লিঙ্ক হবে কিনা। তো যদি নাম করা থাকলে আমাদের কোনো লিঙ্ক হবে না, আর যদি এইটাতে আমরা মিডিয়া ফাইল করে দিই তাহলে এই ইমেজটার যে লিঙ্ক ওই লিঙ্কের সাথে লিঙ্ক হয়ে যাবে। তো আমরা নানি করে দিই, আমাদের অ্যাড হওয়ার দরকার নাই। এবং এখান থেকে আমরা কি করতে পারবো, সাইজ দিতে পারবো, যে আমাদের কি সাইজে এটা আমাদের দেখাবে। এবং এই সাইজটা আবার আমরা থিম যখন তৈরি করি থিমের ওইখানে অ্যাড করে দেওয়া যায় যে কোন সাইজটা। তো এখানে কি আছে, থাম্বনেল সাইজ আছে একটা, এটা আছে ফুল সাইজ। থাম্বনেল সাইজ দিলে কত দেখাবে, 150 গুণ 150, এবং ফুল সাইজ দিলে আমাদের যে সাইজটা সেটা দেখাবে। তো ইনসার্ট ইনটু পোস্ট করার কারণে আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা এটা আপডেট করি, তো এখানে রিলোড করি, তো আমাদের এখানে সবকিছু দেখাই দিচ্ছে। যদিও আমাদের ব্লগ পেজটাতে এত কিছু দেখাই দেওয়া উচিত না,
কিন্তু এরা দেখাই দিচ্ছে সম্পূর্ণ পোস্টে মনে হচ্ছে প্রায় দেখাই দিচ্ছে। তো যা হোক, তো আমাদের এখানে উচিত কি যে আমাদের নির্দিষ্ট একটা সংখ্যক, তাই না, দেখা যাচ্ছে আমাদের 20-50 লাইন দেখানো দরকার, বাকিটা আমাদের বিস্তারিত যখন দেখবো তখন, যেমন আমাদের এই ইমেজ এই পোস্টে যখন ক্লিক করব তখন আমাদের এখানে বিস্তারিতভাবে আসবে। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন আমরা এখন কিন্তু বর্তমানে একটা পোস্টের মধ্যে ঢুকছি, তাই না, সিঙ্গেল পোস্টের মধ্যে, এইখানে যে ফিচার্ড ইমেজ যেটা সেটা কিন্তু বড় করে উপরে দেখায় দিচ্ছে, তাই না। আর তারপরে কিন্তু আমাদের যে অন্যান্য যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু রেগুলার এইগুলা যে কন্টেন্টগুলো আছে সেগুলো নিচে দেখা যাচ্ছে, কিন্তু যেটা ফিচার সেটা কিন্তু উপরে অন্যভাবে দেখাচ্ছে। তো এই মূলত একটা ব্যাপার যে ফিচার ইমেজ গেলে, এবং কিভাবে আমরা মিডিয়া নিয়ে কাজ করতে হবে, কিভাবে আমরা ফাইল আপলোড করব বা এইগুলাকে কিভাবে পোস্টের মধ্যে ইনক্লুড করব। তো হ্যাঁ বলেন। লাইব্রেরিতে আমি কিন্তু অনেকগুলো ইমেজ নেই, ক্যাটাগরাইজ করা যাবে কিনা অথবা ফোল্ডার করে রাখা যাবে ও, কিনা? আমাদের ফোল্ডার না করলে তো অনেক ছবি কোনটা থেকে কোনটা খুঁজে পাবো? এইটাতে আমাদের যেমন ইমেজ যেগুলো অটোমেটিক্যালি ইমেজগুলো আমাদের ফিল্টার হয়ে যাচ্ছে, অডিও যদি রাখি তাহলে অডিওগুলো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যদি মনে করেন যে আলাদা গ্যালারি মতো করে রাখবেন, তাই তো সেই রকম অপশন সম্ভবত নাই, মানে আমি পাই নাই বা আমি এইভাবে খেয়াল করে দেখিও নাই। আমরা যদি জানতে চাচ্ছি মোবাইলে যেরকম গ্রুপ ওয়াইজ থাকে, হ্যাঁ হ্যাঁ যে একটা ডেট ওয়াইজ ছবিগুলো একসাথে রাখে, হ্যাঁ, ওরকম যদি চাচ্ছি না এই জায়গাটা ফোল্ডারে কোনো অপশন নাই, এখানে নতুন কোনো ফোল্ডার অপশন নাই, কারণ থাকলে এখানে অ্যাড থাকতোই যে নতুন কোনো ফোল্ডার ক্রিয়েট করার জন্য, কিন্তু এরকম কোনো অপশন নাই। এখানে যত মিডিয়া থাকবে সব এক জায়গায় থাকবে। অডিওটা সিলেক্ট করে আমরা এখানে সেভ করব। হ্যাঁ, এখানে যদি আপনি ও নিজেই অনেকগুলো থাকে categorize করবে। অটোমেটিক্যালি ক্যাটাগরাইজ করে করবে, নিব। অটোমেটিক্যালি এখানে ইমেজ যদি দেন ইমেজগুলো এক জায়গায় রাখবে, আবার ভিডিওগুলো এক জায়গায় রাখবে, অডিওগুলো এক জায়গায় রাখবে। ফোল্ডার না করলে তো আমি অনেক ইমেজ রাখতে পারবো না। অনেক ইমেজ সব এক জায়গায় দিতে পারবেন, এক ঢেলা দেখা যাবে সব। হ্যাঁ, হ্যাঁ, Search করা এই জন্য হ্যাঁ সার্চ করা যায়, আপনি নাম যদি দিয়ে রাখেন নাম দিয়ে সার্চ করতে পারবেন। কিন্তু বড় কথা এইটা মূলত যে এখানে যা ইমেজগুলো থাকবে বা যে লাইব্রেরিতে যে ফাইলগুলো রাখবেন এইগুলো পরবর্তীতে আর কল করা হয় না, কারণ আপনি এইগুলা কিন্তু এক একটা পোস্টের মধ্যেই চলে আসছে, সে কিন্তু লাইব্রেরি থেকে কোনো ইমেজ কেউ দেখবে না, কারণ এটা কিন্তু ভিজিটররা দেখতে পারে না, এটা দেখতে পারে শুধুমাত্র অ্যাডমিন যে সে। তো এই জন্য যখন কোনো ইমেজ বা কোনো পোস্ট দেওয়া হয় তখন ইমেজটা আপলোড করা হয়, ওইটা সবার উপরে উঠে থাকে এবং ওইটাকে আমরা পোস্ট করার সময় ওইটা অ্যাড করে দিই, সিলেক্ট করে দিই, ওইটা সহজে আমাদের কিন্তু উপরে উঠে থাকে যেহেতু সেহেতু পাইতে সুবিধা হয়। তো সেইভাবে আমরা মূলত কাজ করে থাকি। তো আর এইভাবে অ্যাড মিডিয়া মানে পুরাতন লাইব্রেরি ফাইলগুলো তত একটা আমাদের প্রয়োজন হয় না, ওইগুলো আমাদের পোস্টের মধ্যে চলে যাবে এবং যেই পোস্টের মধ্যে ঢুকবো ওই পোস্টে যতগুলো ইমেজ সবগুলো ওইখানে পেয়ে যাচ্ছি। তো তারপর আমরা যে অপশনটা পাচ্ছি সেটা হলো পেজেস। তো পেজেসটা আর পোস্ট দুইটা সিমিলার, একই ধরনের, তবে একটু পার্থক্য আছে। তো সে জিনিসটা কীরকম, আপনার মনে করেন যে আমাদের যে পেজ হচ্ছে, আমরা যে বর্তমানে একটা পেজে আছি হোম পেজ, তাই না, এইটা একটা পেজ। আবার যখন আমরা নতুন একটা সিঙ্গেল পেজে ঢুকলাম, মানে যখন একটা পোস্টে ক্লিক করলাম ওইটাও কিন্তু একটা পেজ, তাই না। বা যখন আমরা কোনো একটা অ্যাবাউট আস বা যে কোনো একটা পেজে যাচ্ছি ওইটাও তো পেজ, পেজে তো যাচ্ছে, তো এটাই তো পেজ হবে, তাই না। এক কথায় আমাদের এক কথায় যে একটা ওয়েবসাইটে যত জায়গায় ক্লিক করে ঢোকা যায়, যত জায়গায় আমরা জিনিসগুলো দেখতে পাই সেইগুলোতে একটা পেজ, তাই না। তো ওয়ার্ডপ্রেসের হিসাব অনুযায়ী দুই ধরনের পোস্ট টাইপ থাকে ডিফল্টভাবে, যেমন পোস্ট এটা একটা পোস্ট, আবার যেই পেজেস এইটাও একটা পোস্ট, কিন্তু দুইটার ধরনটা দুই রকম, ঠিক আছে, দুইটার ধরনটা দুই রকম। একটা যেই পোস্টগুলো আমরা ইউজ করতেছি আমাদের প্রত্যেকটা নিউজের মতো, যে এইটা একটা নিউজ ওইটা একটা নিউজ, এই জন্য। আর পেজটা কখন ইউজ করতেছি, আমাদের এই পেজের মধ্যে কতগুলো নিউজ আছে, ওই পেজের মধ্যে কতগুলো নিউজ আছে। আবার দেখেন কিছু কিছু পেজ আলাদাই করা থাকে, তাই না, যে খেলাধুলার জন্য আলাদা পেজই থাকে, ওই পেজই সম্পূর্ণ আলাদা। তো এইরকমভাবে পেজেস আমরা ওয়ার্ডপ্রেসেতেও করতে পারবো, অনেকগুলো পেজ করতে পারবো। সেই পেজগুলো আমরা কিভাবে ম্যানেজ করব, এইখান থেকে অল পেজেসের মধ্যে দেখা যায় আমাদের কতগুলো পেজ আছে। তো আমাদের কতগুলো পেজ আছে, একটা পেজ, সেটা কি স্যাম্পল পেজ। স্যাম্পল পেজ জাস্ট একটা পেজ আছে, এবং এটা দেখেন আমাদের কিন্তু হোম পেজের সাথে লিঙ্ক করা আছে উপরে। হোম পেজের সাথে কোথাও লিঙ্ক করা আছে না, লিঙ্ক করা নাই। আচ্ছা, তো সমস্যা নাই, এখানে আমাদের পেজেসের নিচে আছে কিনা দেখি, না দেওয়া নাই। তো আমাদের ইচ্ছা করলে এইগুলাকে আমরা কি করতে পারবো, একটা মেনু ক্রিয়েট করে এইগুলো আমরা ওইখানে দেখাই দিতে পারবো যে আমাদের কি কি পেজ আছে সেগুলো, এবং আমরা ইচ্ছা করলে নতুন পেজ ক্রিয়েটও করতে পারবো। সেটাও আমাদের পোস্টের মতোই একইভাবে অ্যাড নিউ অথবা নিচের থেকে অ্যাড নিউ।
তবে একটা জিনিস খেয়াল করে দেখেন, এর কিন্তু কোনো ক্যাটাগরি নাই, তাই না? কারণ পেজ কিন্তু আপনার এক জায়গাটায় পরপর অনেকগুলো পেজ দেখাই দিলাম, এরকম কোনো অপশন প্রয়োজন হয় না। পেজ তো পেজ আলাদাই, ওই পেজের ভিতর ঢুকতে হলে ওই পেজে ক্লিক করে ঢুকতে হবে। হয় মেনু থেকে আমরা ওই পেজের মধ্যে যাইতে পারি, অথবা ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে যাইতে পারি। তো আমরা নতুন একটা পেজ তৈরি করতে চাই, যেমন মনে করেন অ্যাবাউট আস, আমরা যেহেতু সবাই ফ্রন্ট এন্ড করছি, তাই না? কোনো বিজনেস টেমপ্লেটে অ্যাবাউট আস নামে একটা অপশন থাকে না? প্রত্যেকটা ওয়েবসাইটেই কিন্তু অ্যাবাউট আস নামে থাকে, অ্যাবাউট মি বা অ্যাবাউট আস যে কোনো একটা থাকে, যা আমাদের সম্পর্কে। তো সেটা কি করলেন, অ্যাবাউট আস নামে একটা পেজ ক্রিয়েট করলেন। তো পেজে কি কন্টেন্ট যা থাকলো কন্টেন্ট, এটা আমরা পাবলিশ করে দিলাম। তো এইটা আমাদের একটা পেজ তৈরি হয়ে গেল। আমরা যদি এই জায়গায় যাই, এটা যদি আমাদের যেহেতু কোনো যে লিঙ্ক করা নাই, আমরা কিন্তু এই জায়গাতে ঢুকতে পারতেছি না, তাই না? ওই পেজটাতে ঢুকতে হলে কি কোথায় পাবো? আমরা এইখান থেকে ইচ্ছা করলে ভিউ পেজ দিতে পারি, অথবা অল পেজেসে যে গেলে আমাদের যেইগুলো আছে প্রত্যেকটার পর ধরলে আমাদের কিন্তু অপশন আসতেছে, ভিউ এর অপশন। এবং ভিউতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কি এই পেজে আমাদের কিছুই নাই, জাস্ট কন্টেন্ট লেখা। আমরা যদি এখানে আরো লিখে দিতাম তাহলে আমাদের এই জায়গাটায় চলে আসতো। তো পোস্ট পেজ এই জিনিসগুলো মূলত ক্লিয়ার হবে যখন আমরা এটাকে নিয়ে নিজেরা যখন কোনো পোস্ট করব, বা নিজেরা যখন কোনো পেজ ক্রিয়েট করব, এই সময়টাতে, ঠিক আছে? তো তাহলে আমরা পেজ আর পোস্ট মূলত একই ধরনের। পোস্টের মধ্যেও যা যা করা যায়, পেজের মধ্যেও একই কাজ করা যায়, কিন্তু কোনো ক্যাটাগরি করা যায় না, কোনো শ্রেণী এইভাবে করা যায়, শ্রেণী বিন্যাস করা যায় না একসাথে সব। তো তারপরে আমাদের পেজেসের পরে আসলে কমেন্টের অপশন। যেমন দেখেন আমাদের পোস্টে কিন্তু আমার কমেন্টের অপশন থাকে, তাই না? আমরা যখন কোনো ব্লগ পোস্ট দেখি, পোস্টের নিচে কমেন্ট থাকে না, মতামত থাকে না। সাপোজ আমরা ব্লগ পোস্টের কথা বাদই দিলাম, আমরা তো সোশ্যাল মিডিয়ার অনেকগুলো কমেন্ট করি না? যে কোনো একজন যখন কেউ পোস্ট দেয়, তাই না, দেখা যাচ্ছে একটা ইমেজ বা প্রোফাইল পিকচার আপডেট করলো, ওইটাও কি, ওইটা এক ধরনের পোস্ট। এবং তার কি ওইখানে নিচে আপনারা কমেন্ট করছেন না? তো মূলত এই কমেন্টটাও একই রকম। যখন আমরা কোনো পোস্ট দিচ্ছি, ওই পোস্টের নিচে কিন্তু যে কোনো কেউ তার মতামতটা দিতে পারবে। তো তাহলে আমাদের কমেন্টের এখানে কি দেখতে পাবো, যে আমরা যদি যেগুলো আমাদের কোনো পোস্টের নিচে যদি কেউ কারো কোনো মতামত থাকে, সেগুলো আমাদের কমেন্ট করবে, এবং সেইগুলো আমরা এইখানে এক ঢালা সব দেখতে পাবো, এক জায়গায় দেখতে পাবো। বিভিন্ন পোস্ট, কোন পোস্টে কি, যেমন দেখা যাচ্ছে আপনার একটা পাবলিক একটা ব্লগ আছে, তো ব্লগে আপনার কমেন্ট পাবলিকলি অনেকে অনেক ধরনের কমেন্ট করে। তো সেটা আপনি কিভাবে মনিটরিং করবেন, তাই না? আপনি তো প্রত্যেক পোস্টে ঢুকে আর দেখতে পারবেন না। তো এই জন্য এই কমেন্টসের এখানে আসলে আপনার যত কমেন্ট হয় সব দেখা যাবে, কোনটা কোন পোস্টের এগেনস্টে কমেন্টটা হয়েছে সেটা আপনি দেখতে পাবেন, কে করছে তার ইনফরমেশনগুলো সব কিছুই পাবেন। তো যেমন আমরা একটা পোস্টে ক্লিক করে আমরা একটা কোনো একটা কমেন্ট করি, যেমন সাপোজ এইটা একটা পোস্ট, তাই না? এই পোস্টটাতে ক্লিক করতে হলে কি, আমরা এই পোস্টের মধ্যে ঢুকলাম, তাহলে আমরা এই যে পোস্টের মধ্যে চলে আসছি, নিচে এবার একটা কমেন্ট করি, ওয়াও গ্রেট, সাপোজ দিয়ে রাখলাম, আমরা পোস্ট করে দিলাম, কমেন্ট আমরা পোস্ট করে দিচ্ছি। দেখেন আমাদের এখানে কি দেখাচ্ছে, ওয়াও গ্রেট, তাই না? এই জিনিসটা আমার দেখেন, এখন যদি আমরা আবার কমেন্টসের মধ্যে যাই, কি অ্যাডমিন যে একটা পোস্ট করছে ওয়াও গ্রেট, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন জি হ্যাঁ, ইমেল আইডি দেখা যাচ্ছে, এবং আমার কোন আইপি অ্যাড্রেস সেটাও দেখা যাচ্ছে। আমার লোকাল হোস্টে আসছি বলে আমাদের আইপি অ্যাড্রেসটা এমন দেখাচ্ছে। যদি আমার যে এটা লাইভ সার্ভার হতো, আইপি অ্যাড্রেসটাও দেখা যাইতো। তো ইচ্ছা করলে আমরা এটা কি স্প্যাম হিসাবে আমরা কাউন্ট করতে পারি, আমরা এটা ডিলিট করে দিতে পারি, আনঅ্যাপ্রুভ করতে পারি। যেহেতু আমি অ্যাডমিন হিসেবে ধরে আছি, আমাদের সম্পূর্ণ পারমিশন আছে। তো আমি রিপ্লাই দিলে তো আবার আপনি অ্যাডমিন হয়ে আবার রিপ্লাই হবে, এবং ওইখানেও আপনি রিপ্লাই দিতে পারবেন, এইখানেও রিপ্লাই দিতে পারবেন, আবার সেইটা এইখান থেকেও রিপ্লাই দিতে পারবেন। যেমন দেখা যাচ্ছে আপনি যেহেতু অ্যাডমিন, আপনার তো 10টা দেখা যাচ্ছে পোস্ট, মানে অনেক পোস্ট আছে, তার মধ্যে আপনি একটা নিজের মতামত দিতে চাচ্ছেন, তো আপনি তো ওই পোস্টে আর ক্লিক করবেন না, আপনি সরাসরি এখান থেকে রিপ্লাই দিয়ে দিতে পারবেন। এখান থেকে রিপ্লাই দিয়ে দিলাম যে গুড, সাপোজ লিখে দিলাম গুড। তো সাপোজ এইটাই কিন্তু এখন যদি আমরা এখানে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে কি আমাদের ওইটার নিচে আবার আরেকটা রিপ্লাই আছে, যে ওই রিপ্লাই, তারপর আমাদের কি আবার আরেকটা রিপ্লাই আছে, কিন্তু কি ওইটার এগেইনস্টও হয়নি, তাই না? এগেইনস্ট হয়েছে, উপরটা বড় নিচেটা ছোট। ও হ্যাঁ হ্যাঁ, নিচেটা ছোট, তার মানে ওইটার এগেইনস্টই হয়েছে। ওকে, ঠিক আছে। তো আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যে পোস্ট বা পেজ যেটাই করি, আমাদের হলো দুইটা মোড আছে। যেমন আমরা কি অ্যাবাউট আসেই গেলাম, বা আচ্ছা আমরা পোস্টে যাই, পোস্টের থেকে গেলে ভালো হবে। যেমন অ্যানাদার পোস্ট, এর মধ্যে কি অনেকগুলো ইমেজ টিমেজ অ্যাড করা আছে না?
এই জিনিসগুলো কি দেখেন আমাদের কি ভিজুয়াল মোডে আছে, তাই না? আমরা যেগুলো করতে সব কিন্তু ড্রাগ ড্রপ বা আমরা হলো এমএস ওয়ার্ডের মতো করে করতে, কিন্তু ইচ্ছা করলে কি এটা আপনি যে আপনার HTML এর যে মোডটা সেই মোডেও করতে পারেন, টেক্সট মোড। যদি আপনি টেক্সট মোডে দেন তাহলে এইগুলোর আপনি HTML ফরম্যাটটা পাবেন। যেমন কি এই যে এ ট্যাগ, এটা যেহেতু লিঙ্ক অবস্থা আছে এ ট্যাগের মধ্যে আছে, তার লিঙ্ক কি সেটা দেখা দিচ্ছে। ইমেজটাই কি আইএমজি ট্যাগের মধ্যে আছে। এরকমভাবে প্রত্যেকটা জিনিস আপনি দেখতে পারবেন। যদি আপনি মনে করেন যে না আমি বুট স্ট্র্যাপে কলাম দিয়ে করবো, আমার এদিক 6 ওইদিক 6 থাকবে বা 3 3 করে করবো, তাই না? এই জিনিসটা তো আপনি উপর থেকে করতে পারবেন। বাট এইরকম কি করবেন, টেক্সট মোডে যাবেন। টেক্সট মোডে যে আপনি একদম HTML স্ট্রাকচারটা লিখে দিলেন, ফেলাই দিলেন, দিয়ে ওইটা সেভ করে দিলেন, হয়ে গেল। আপনার কোনো প্রবলেম হবে না এতে। এবং এখানে উপরে অনেকগুলো সহজ করার জন্য দিয়ে দিচ্ছে, যেমন ইউএল দিচ্ছে, ওয়েল দিচ্ছে, এলআই কোড, মোড, ড্যাশ ড্যাশ ড্যাশ, অনেক কিছু আছে। ওকে, তো তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম আমাদের কমেন্টস পর্যন্ত, তাই না? এরপর আমাদের যে অপশনসগুলো আসতেছে সেইগুলো আমাদের একটু ইম্পর্টেন্ট অপশন। মূলত এর আগে যেগুলো দেখলাম এগুলো তো কীভাবে আমরা পোস্ট করবো বা এই সংক্রান্ত। আর এখন আসবে আমাদের সাইটের অ্যাপিয়ারেন্স সংক্রান্ত। অ্যাপিয়ারেন্স বলতে কি, দেখা যাচ্ছে রং চং ঢক টক, এরকম। ঢক বলতে কি চেহারা, এটা বোঝাচ্ছে। ওকে, তো তাহলে আমরা কি করবো, অ্যাপিয়ারেন্সের মধ্যে আমাদের থিমস, ফার্স্টে যে অপশনটা আছে সেটা হলো থিমস। তো তাহলে কি আমাদের ফার্স্টে অপশন আছে সেটা হলো থিমস। আমরা অ্যাপিয়ারেন্সের মধ্যে আমাদের প্রথম অপশন থিমস, এবং আমরা যেহেতু থিম ডেভেলপমেন্ট করবো সেহেতু আমাদের কিন্তু থিমটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো এইখানে আপনার এই ওয়ার্ডপ্রেস সাইটে বর্তমানে কতগুলো থিম আছে ইনস্টল অবস্থায় সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। আমাদের কতগুলো দেখা যাচ্ছে, 3টা, যে তাই না? যে আমরা 3টা কিন্তু ওই ফোল্ডারের মধ্যে ঢুকেও দেখছিলাম, তাই না? 20, 13, 20, 15, 26 না, এরকম। যেমন আমরা যদি এখন থিমস ফোল্ডারের মধ্যে যাই, দেখেন 20, 15, 17 এবং 16 আমাদের এই 3টা ফোল্ডার আছে, মানে 3টা থিম আছে। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি বলছিলাম না যে আপলোড নামে একটা ফোল্ডার হবে, আমরা কিছু আপলোড করি নাই, আমাদের কিন্তু আপলোড নামে একটা ফোল্ডার হয়ে গেছে। এবং আপলোডের মধ্যে কি আমাদের 2017 মানে অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস কি করে, ওইটা কিন্তু ক্যাটাগরিরাইজ ভাবে আমাদেরকে জিনিসগুলোকে সেভ রাখে। যখন আমরা যেই মাসে রাখতেছি ওই মাসের নামে এবং ওই সালের নামে 2টা ফোল্ডার ক্রিয়েট করে। যেমন 2017 মধ্যে হবে কি আমাদের এটা কোন মাস, 5 মাস রানিং, 05 নামে একটা ফোল্ডার আছে, এবং এই ফোল্ডারের মধ্যে আমাদের এতগুলো ফাইল আছে। দেখেন আমরা কিন্তু ইমেজ আপলোড করছি কয়টা, 2টা না, কিন্তু এতগুলো দেখা যাচ্ছে কেন? এতগুলো যাচ্ছে আমাদের সাইজের জন্য। আমরা যেমন দেখেন যখন আমরা এটাকে অ্যাড করছিলাম কি ওইখানে সাইজ নামে একটা অপশন ছিল না, থাম্বনেল সাইজ, ফুল সাইজ। তো সেরকম কি আমরা দেখেন এই ইমেজটা এটা হলো ফুল, এটা যেই নাম সেই নামই, কিন্তু আবার এটা দেখেন 100x100, তার মানে কি এইটা একটা সাইজ, এবং আবার কি 150x100 এটা আর একটা সাইজ। এইরকম ভাবে আমাদের অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস বানিয়ে ফেলে। আবার দেখেন এইটা আরো বেশি বানাইছে, যত বড় ইমেজ দেবেন তার নিচে যতগুলো সাইজ অ্যাভেলেবল ততগুলো বানিয়ে ফেলে অটোমেটিক্যালি। হ্যাঁ, নিজে নিজে করে। এবং সেইগুলো আমরা যখন থিম ডেভেলপমেন্ট করি তখন দেখতে পাবো যে ওয়ার্ডপ্রেস নিজে থেকে কতগুলো সাইজ করে, এবং এই সাইজগুলো আবার আপনি নিজে থেকে করে দিতে পারবেন। আপনি করে দিলে দেখা যাচ্ছে আপনার দরকার এক জায়গায় 500x200, তাই না? তো আর আপনি যখন অটোমেটিক্যালি একটা ইমেজ আপলোড করবেন ওইটা ওই ফরম্যাটেও অটোমেটিক্যালি ক্রপ হয়ে যাবে। আচ্ছা, তো যাও, তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের যে 3টা ফোল্ডার আছে, আমরা থিমসের মধ্যে যে 3টা ফোল্ডার আছে এবং সেই 3টা থিমে আমরা থিমসের মধ্যে দেখতে পাচ্ছি। এবং এইটা বর্তমানে কোনটা অ্যাক্টিভ আছে, আমাদের 2017 এটা আমাদের অ্যাক্টিভ অবস্থায় আছে, আর 2015 এবং যেটা হলো 2016 এই 2টা আমাদের ইনস্টল অবস্থায় আছে বাট অ্যাক্টিভ নাই। আর এর ডিটেলস দেখতে হলে কি থিম ডিটেলসে ক্লিক করলে দেখতে পাবো। এটা কি উপরে দেখেন কারেন্ট থিম 2017, তারপরে এই তারপর দেখেন একটা জিনিস খেয়াল করে, এটা কিন্তু ডিলিট করার কোনো অপশন নাই। তার কারণ কি, এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। আমরা যদি অন্য কোন থিমে যাই, এটা ওপেন করি, নিচে দেখেন আমাদের কি ডিলিটের একটা অপশন আছে। আর ইচ্ছা করলে এটা আমরা অ্যাক্টিভ করতে পারবো। কিভাবে, আমরা যদি আমাদের বর্তমানে কোনটা আছে 17, আমরা যদি এটাকে অ্যাক্টিভ করি তাহলে কি 15টা অ্যাক্টিভ হয়ে যাবে। আমাদের ওয়েবসাইটের লুক কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি এখন রিলোড করি, হোম পেজ যাই, দেখেন আমাদের কিন্তু লুকটা চেঞ্জ হয়ে গেছে। লুক চেঞ্জ হয়ে যায়নি, আমাদের কিন্তু ওয়েবসাইটের লুক চেঞ্জ হয়ে গেছে। কারণ কি, কারণ আমরা থিমটা চেঞ্জ করছি। তো ঠিক একইভাবে যদি আমরা আবার 2016টাকে অ্যাক্টিভ করি তাহলে কি আবার আরেক রকম হয়ে যাবে। আমরা যদি এখন রিলোড করি, দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইটটা আবার এখন আরেক রকম হয়ে গেছে।
তাই না? তো তা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের থিমের সাপেক্ষে আমাদের ওয়েবসাইটের চেহারার পরিবর্তন হয়, তাই না? চেহারার রং বা আকার আকৃতি এই জিনিসগুলোর পরিবর্তন হয়। তো তাহলে আমরা কিভাবে থিম অ্যাক্টিভ করতে হয়, কিভাবে চেঞ্জ করতে হয় এই জিনিসগুলো দেখলাম, বা কিভাবে ডিলিট করতে হয়। যে আমাদের কি যেটা অ্যাক্টিভ অবস্থায় নাই যে কোনো থিম আমরা ডিলিট করতে পারবো, এই জাস্ট এখানে ডিলিটে ক্লিক করবো, এবং ইচ্ছা করলে অ্যাক্টিভ না করেও আমরা লাইভ প্রিভিউ দেখতে পারি যে এটা যদি অ্যাক্টিভ করি আমাদের কেমন হবে। মনে করেন সাপোজ আপনার একটা রানিং একটা ওয়েবসাইট, তাই না, যেটাতে অনেক ভিজিটররা থাকে, তো আপনি এক একটা দিয়ে দিয়ে চেক করাতে ওইটা ইউজারদেরকে বোরিং, তাই না? জাস্ট একটা রিলোড মারলো দেখলো যে একরকম, আবার একবার রিলোড মারলো আবার একরকম। তো সেইটা কি করবেন আপনি এভাবে লাইভ প্রিভিউতে দেখবেন যে আপনার সাইটটা কেমন দেখা যায়। যদি পছন্দ হয় যেটা চুজ করলেন সেটা একবার অ্যাক্টিভ করে দিবেন, তাহলে আমাদের ওটা অ্যাক্টিভ অবস্থায় হয়ে গেল। ওকে, তো আমরা এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। তো এইবার তারপরে আছে কি কাস্টমাইজের মধ্যে আমাদের অপশন পাওয়া যাবে যে কিভাবে আমরা দেখা যাচ্ছে লোগোটা কিভাবে সেট করব, বা আমাদের এই যারা সাইটের নামটা চেঞ্জ করবো কিনা, আমাদের ট্যাগ নেমটা চেঞ্জ করবো কিনা, এই বিষয়গুলো। তারপর দেখা যাচ্ছে আমরা উইজেটের যে টাইটেল আছে বা সার্চ বার এটাকে উপর নিচ করবো টরবো কিনা, এই ধরনের বিষয়গুলো। যেমন এটাতে এডিট করলে কি দেখাচ্ছে, এই যে আমাদের সার্চে একটা উইজেটের জায়গা চলে আসছে। যেমন আমাকে রিসেন্ট পোস্ট, আমি যদি সার্চটা যদি নিচে নামাই দিই তাহলে কি হচ্ছে, দেখেন আমাদের রিসেন্ট পোস্টের নিচে সার্চটা চলে গেছে। এই ব্যাপারগুলো আমাদের মূলত কাস্টমাইজের মধ্যে আছে। মানে এক কথায় আমাদের যে সাইটের যে ইটা আছে, স্ট্রাকচারটা আছে, সেইটা উপর নিচ পরিবর্তন, বা আমাদের যদি কোনো সাইটের নেম বা লোগো এইগুলো পরিবর্তনের অপশনগুলো। আচ্ছা, তো তারপরে আমাদের কি আছে উইজেট। তো উইজেটটা মূলত কোন জিনিস, সেটা হলো কি আমরা যখন আমাদের কোনো সাইটে ঢুকি বা যে কোনো ওয়েবসাইট যখন আমরা ভিজিট করি, একটা জিনিস খেয়াল করে দেখবেন যে একটা সাইড বার থাকে, এক সাইড বার, তাই না? বিশেষ করে যে কোনো ই কমার্স সাইট যদি জানতে বাম সাইডে কি অনেকগুলো ক্যাটাগরি থাকে ফিল্টারিং করার জন্য। যে দেখা আপনি কি একটা কার গাড়ি বা মোটরসাইকেলে একটা ওয়েবসাইটে ঢুকবেন, তাহলে আপনার মনের মধ্যে কি লাগবে যে আপনি কি কি চান, যে কি আমার রিকোয়ার কি, আমার রিকোয়ার হলো 150 সিসির একটা গাড়ি হতে হবে। আমার ওইখানে লিস্ট দেওয়া আছে কি 150 সিসি, 100 সিসি, 50 সিসি। ওইখানে আপনি কি করলেন 150 টিক দিয়ে দিলেন। তারপর কি আমার ব্র্যান্ড দরকার কি, যাতে আমার কি দরকার, হিরো দরকার না সুজুকি দরকার বা আমার বাজাজ দরকার, সেটা কি আপনি ওইখান থেকে টিক দিয়ে দিবেন। তারপর কি দেখা যাচ্ছে আপনার বাজেট কত, আপনার হইতে পারে 2.5 লাখ, আপনার হইতে পারে 50,000 বা 1 লাখ। এইভাবে যে অনেকগুলো অপশনে টিক দিয়ে যখন দিচ্ছেন ফিল্টারে, তখন কিন্তু আমাদের ওই ধরনের পোস্টগুলো দেখাচ্ছে, তাই না? এই যে বাম সাইডে একটা জায়গা, এই জায়গাটা মূলত আমাদের কি একটা সাইড বার। এবং দেখেন আপনারা যখন যেহেতু সবাই ফ্রন্ট এন্ড করছেন, অ্যাসাইড নামে একটা ট্যাগের কাজ করছেন না, অ্যাসাইডের কাজটা কিন্তু কি মূলত এরকম সাইডের যে জিনিসগুলো সাইড বার বানানোর জন্য কিন্তু অ্যাসাইডটা ইউজ করা হয়, তাই না? তো এইরকম ভাবে যে সাইড বারগুলো থাকবে, এই সাইড বারের যে প্রত্যেকটা একটা কম্পোনেন্ট, এইগুলো মূলত আমরা উইজেটের মাধ্যমে সেট করে থাকি। তো এই উইজেটটা কি, যেমন এই যে রিসেন্ট পোস্ট, এইটা একটা ছোট একটা জিনিস, এটা একটা উইজেট না, মানে আমরা ওয়ার্ডপ্রেসের ভাষায় উইজেট। এই উইজেটটা যদি আমরা এই সাইড বারেতে সেট করে দেই, তাহলে আমাদের ওইখানে কি দেখা যাবে, এই রিসেন্ট পোস্টটা দেখা যাবে। যেরকম আমাদের কি এই যে সার্চের জন্য একটা জিনিস আছে, তো এই ব্যাপারটা যেমন দেখেন আমরা যদি ফ্রন্ট এন্ডে করি, তাহলে কি আমার একটা সেকশন আছে এইখানে দরকার বা ওইখানে দরকার, আমার সম্পূর্ণ কোড কপি করে আবার ওইখানে দেওয়া লাগছে না। কিন্তু ওয়ার্ডপ্রেসে তো আপনি কোড কপি করার এরকম কোনো সিস্টেম নাই, সম্পূর্ণ কি আপনাদের অনেক যতটা ইউজারকে সহজ করে দেওয়া যায়। যে অ্যাডমিন এটাকে ম্যানেজ করবে বা যে এটাকে ইউজ করবে, সে তো আর আপনার কোড জেনে বসে থাকবে না, তাই না? সে দেখবে কি গ্রাফিক্যালি এটাকে চেঞ্জ করতে পারে কিনা। তো এইরকমভাবে শর্টকাট করে রাখলে উইজেটের মধ্যে আমরা কি করব, ওই রকমভাবে জিনিসগুলো পাবো। একটা অপশন দেওয়া থাকবে, ওইখানে আমরা টেনে টেনে এক এক জায়গায় বসে রাখবো। তো আমরা এটা এখন সরাসরি দেখি, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। উইজেটের মধ্যে ক্লিক করি। তো উইজেটের মধ্যে দেখেন অ্যাভেলেবল উইজেটস, আমাদের কতগুলো উইজেট আছে সেইগুলো আমরা লিস্ট দেখতে পাচ্ছি। আর আমাদের এটা কি সাইড বার, আমরা যেখানে বসাবো। যেমন কি আমাদের কি দরকার, আমাদের দরকার হলো RSS ফিড দরকার, সার্চ দরকার, বা ট্যাগ ক্লাউড দরকার, টেক্সট দরকার। আমরা যেটা দরকার আর্কাইভ দরকার, আর্কাইভটাকে কি করবো, দেখেন এটা কিন্তু ড্রাগেবল, দেখছেন টানা যাচ্ছে। এটাকে ধরে নিয়ে এবার আমরা কোন জায়গায় দরকার, আমাদের লাস্টে দরকার, উপরে দরকার, যে এখানে দরকার, আমার প্রথম দরকার, আমি এটা বসায় দিলাম। এবার আমাদের যে টাইটেল দিয়ে এই জিনিসগুলোকে যখন সেভ করবো, আমরা এটা অ্যাড হয়ে যাবে। সাপোজ কি দিয়ে দেবো, আমরা লিখলাম যে নিউ আর্কাইভ নামে আমরা সেভ করে দিলাম। এবং এটা দেখেন আমার একটা অপশন আছে, কি অপশন, ডিসপ্লে ড্রপডাউন মতো করে দেখাবে কিনা, যে ক্লিক করলে আমাদের নিচে চলে আসবে।
মানে আমাদের অনেকটা সিলেক্টের মতো। আবার কি আছে, শো পোস্ট কাউন্ট, আমাদের যতগুলো পোস্ট আছে ওইগুলো আমাদের দেখাবে কিনা। মূলত আর্কাইভের কাজ কি, আর্কাইভ আর্কাইভ মূলত কি বুঝেন? সংরক্ষণ করে, হুম, জমিয়ে রাখে। হ্যাঁ, এটা হলো মূলত সংরক্ষণ করার জন্য। যেমন আমরা যে পাশে যে রেডিওর পাশে যে দেখবেন ওইখানে আর্কাইভ হাউস আছে, আর্কাইভ বিল্ডিং আছে। মূলত আমাদের যত এই জায়গায় ওই যে ধরনের তথ্যগুলো আর কি ওইখানে সংরক্ষণ করা হয়। যেমন সাপোজ আমাদের আজ থেকে 10 বছর বা 30-40 বছর আগের যে ভিডিওগুলো আমরা টিভিতে দেখি, তাই না, দেখা মুক্তিযুদ্ধের সময় যেগুলো ভিডিওগুলো ওইখানে তখন রেকর্ড করা হয়েছে ওইগুলো এখন দেখতে পাই না। এই জিনিসগুলো কিন্তু মূলত আর্কাইভ করে রাখা, সংরক্ষণ করে রাখা। এই জন্য কিন্তু আমরা এখন পর্যন্ত সেটাকে দেখতে পাচ্ছি। যেমন মমি করে রাখা হয় না, ওইটা এক ধরনের আর্কাইভ। সেইগুলো কি বডিটাকে আর্কাইভ করে রাখছে, ওইগুলোকে সংরক্ষণ করে রাখছে। তো সেরকমভাবে আমাদের আর্কাইভ ওয়ার্ডপ্রেসের ভাষায় কীরকম, যে পোস্টগুলা, যেমন আমাদের দেখা যাচ্ছে আজ থেকে 10 বছর আগের পোস্ট, আপনার এটা 10 বছর ধরে ওয়েবসাইটটা চলতেছে, 10 বছর আগের সাপোজ কি 2007 সালের এই যে 5 মাস মানে এই মে মাসে আপনি কোনো একটা পোস্ট দিয়েছেন, বা ওই মাসে আপনি কতগুলো পোস্ট দিয়েছেন সেইটাকে কিভাবে পাবেন, তাই না? সেটা হলো আপনি পাবেন এই আর্কাইভের মাধ্যমে। আর্কাইভ দিলে আপনার ওইখানে দেখাই দেবে যে কোন মাস বা বছর এই হিসাবে দেখাই দেবে যে এই বছরেতে ক্লিক করে ওই মাসেতে ক্লিক করবেন, ওই সব পোস্টগুলো আমাকে দেখাবে। এরকম ভাবে আপনি ওই দেখা যায় ক্যাটাগরি যেগুলো ওইগুলো মূলত আর্কাইভের মধ্যেই পড়ে। যদি সাপোজ আমি কি খেলাধুলার যত পোস্ট আমি সব একবারে দেখতে চাই, তখন কিভাবে ওই রকম আর্কাইভের মাধ্যমে আমরা পাবো। তো যাই হোক, এখন আমরা যদি এটাকে রিলোড করি তাহলে দেখতে পাবো যে আমরা কি নিউ আর্কাইভ নামে একটা অপশন চলে আসছে, এবং এখানে কি লেখা আছে সিলেক্ট মান্থ। তার কারণ কি, আমরা এটা এই মাসে আমরা রিলিজ করছি হচ্ছে, সুতরাং আমাদের 1 বছর আগের ইমেজ, আমরা 1 বছর আগের কোনো পোস্ট নাই। যদি আমরা আজ থেকে 1 বছর পরে যাই তখন দেখতে পাবো এখানে সিলেক্ট ইয়ার লেখা থাকবে, যে বছর সিলেক্ট করো, তারপর কি থাকবে, তারপর মাস, এরকম। তো আমরা কি আছে দেখেন শুধুমাত্র মে মাসে, এবং কতগুলো পোস্ট আছে 3টা, সেটা আমাদের দেখাই দিচ্ছে। বুঝতে পারছেন? ওকে, তো যাই হোক, এটা জাস্ট কি, এটা একটা সিঙ্গেল উইজেট, এই একটা সিঙ্গেল উইজেট এটা। তাহলে আমরা এই জিনিসগুলো দেখলাম, একটা উইজেট এটাকে বলে। ঠিক আছে, এই উইজেটগুলো কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমরা দেখবো, কি এরকম উইজেট বানানো যায়। তো যাক, আমরা সেগুলো আমরা পরবর্তীতে আসি। তারপর আসছে কি মেনু। তো মেনুটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তাই না? এই মেনুটাই কিন্তু আমাদের সবথেকে বেশি প্রয়োজনীয় একটা জিনিস। যেমন আমাদের যখন আমরা কোনো ওয়েবসাইটে ঢুকে আমাদের ফার্স্টে কিন্তু হোম পেজটা থাকে, কিন্তু আমাদের কি করতে হয়, আমাদের নিজের একটা পেজে যাইতে হয়। যেমন সাপোজ কি আমরা মনে করেন যে কি করব, আমরা একটা ওয়েবসাইটে ঢুকলাম যেটা হলো আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইট, সেখানে কি আপনার দরকার হলো রেজাল্টটা জানা। তাহলে আপনি কোথায় যাবেন, আগে কিন্তু মেনু খুঁজবেন। মেনু কোথায় আমি রেজাল্টটা পাবো, রেজাল্টের অপশনটা কোথায়। ফলে এই যে মেনুটা আমরা এবার কিভাবে সেট করবো সেগুলো দেখবো। যেমন দেখেন, আমরা যখন আমরা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করছি, এটা কিন্তু আমাদের একদম ধরতে গেলে প্রথম কাজটাই থাকতো কি, যে আমাদের মেনুর কাজটা করা, তাই না? হেডার অংশে যেহেতু থাকতো, লোগোটা করার পরে তারপর কি একটা ন্যাপ ট্যাগ নিয়ে তারপর মধ্যে আমরা নেভিগেশনটা তৈরি করা শুরু করতাম, নেভিগেশন মেনু যেটাকে বলে। তো এই মেনুটা আমরা কিভাবে সেট করব বা কিভাবে সেট করতে হয় সেটা হলো ওয়ার্ডপ্রেসের ভাষায়, ওয়ার্ডপ্রেসের সিস্টেম অনুযায়ী মেনুস নামে একটা অপশন আছে, এইখানতে আমরা সেট করতে পারবো। আমাদের তো মনে করেন যে এইটা ডাইনামিক অবস্থায় থাকবে থিমটা, তাই না? আমাদের তো আর কোডগুলো হাতে হাতে লেখা লাগবে না, যে ULLI তার মধ্যে এই ওটা, তাই না? এইগুলো কিছু দেওয়া লাগবে না, এইগুলো অটোমেটিক জাস্ট আমরা কি করবো, লিখবো। যে ফার্স্টের নাম লিখলাম হোম, অ্যাড করলাম, হয়ে গেল। তারপর কি দিব, অ্যাবাউট আস লিখলাম, অ্যাড করলাম, হয়ে গেল। ওই পেজের সাথে ওই পেজ লিঙ্ক করা থাকবে, অটোমেটিক্যালি আমাদের মেনুগুলো সেট হয়ে যাবে। তো আমাদের এই মেনু সেট করতে হলে আমাদের প্রাথমিক পর্যায়ে একদম প্রথম অবস্থায় কি করতে হবে, একটা মেনু ক্রিয়েট করতে হবে, মেনু তৈরি করতে হবে। কারণ কি, আমাদের তো ওয়ার্ডপ্রেসে কিন্তু অনেক জায়গায় মেনু ইউজ হইতে পারে, বা আপনার যে কোনো জায়গায়, যেমন আমাদের কি দেখেন একটা ফুটার একটা মেনু আছে, একটা আমাদের হেডারে মেনু আছে, এটার টপে একটা মেনু থাকতে পারে, তাই না? বা কি থাকতে পারে, আপনি একটা কাস্টম একটা মেনু তৈরি করে আপনি সাইড বারে দেখাই দিলেন, বিভিন্নভাবে থাকতে পারে না? এই জন্য আমাদের কি করতে হবে, মেনু আগে একটা ক্রিয়েট করতে হবে। তো আমাদের উপরে দেখেন ক্রিয়েট এ নিউ মেনু অপশন আছে, অথবা আমরা এখানে মেনুর নাম দিয়ে এখানে ক্রিয়েট মেনুতে লিখলেও ক্রিয়েট হয়ে যাবে, একই কথা। তো আমরা ক্রিয়েট মেনু করি, ক্রিয়েট মেনু করলে আমাদের যে যা অপশন আসতেছে, এবার কি নাম দেবো, মনে করেন যে আমরা নিলাম হলো মেইন মেনু।
না, এটা মেনুর নাম, এটা অনেক ধরনের মেনু থাকতে পারে, হেডার টপ মেনু থাকতে পারে, ফুটার মেনু থাকতে পারে, সেই ধরনের। এটা কিন্তু দিলাম মেন মেনু, আমাদের ওয়েবসাইটে যে মেন মেনু সেইটা। এইটা কি করবে, ক্রিয়েট করবে। তো ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু এবার আমাদের অপশন চলে আসছে, দেখেন বাম সাইডে কি পেজেস, আমাদের যতগুলো পেজ আছে, পোস্ট যতগুলো পোস্ট আছে, কাস্টম লিঙ্ক, ক্যাটাগরি যতগুলো আছে সব আমাদের দেখাই দিচ্ছে। তার মানে আমরা কি করতে পারবো, এখন এইগুলাকে আমরা এবার মেনু আইটেম হিসেবে অ্যাড করতে পারবো। আমরা জাস্ট মেনুটা ই করলাম কি যে মেন মেনু, কিন্তু এবার আপনাকে কিন্তু অবশ্যই আবার একটা জিনিস থাকতে হবে, আপনি যে থিমটা নিয়ে কাজ করতেছেন ওই থিমের কিন্তু লোকেশন সেট করা থাকতে হবে। কারণ আপনি তো আর এই ওয়ার্ডপ্রেস থেকে তো আর দেখা যাচ্ছে কোন জায়গায় এক জায়গায় বসাই দিলাম, এই জায়গায় তো আর বসে যাবে না, নির্দিষ্ট একটা জায়গা থাকবে। যে দেখা যাচ্ছে আমাদের হেডার টপ একটা জায়গা, একটা লোকেশন, একটা ফুটার একটা লোকেশন, একটা হেডার মনে করেন যে কি বলে মিডলের একটা লোকেশন বা সাইড বার একটা লোকেশন। এই লোকেশনগুলো আপনারা যখন থিম তৈরি করা হবে থিমের সময় বলে দিতে হবে লোকেশনগুলো। যখন আমরা এখান থেকে অ্যাড করব এবং লোকেশনটা বলে দেবো যে হেডার, যদি হেডারের মধ্যে যে এখানে আপনি ওই কোডগুলো দিয়ে রাখবেন, ফাংশনটা দিয়ে রাখবেন, ওইখানে অ্যাড হবে। যেমন আমাদের দেখেন থিম লোকেশন এই যে দেখাই দিচ্ছে, কতগুলো আছে লোকেশন, দুইটা। একটা আছে কি প্রাইমারি মেনু, আর একটা আছে কি সোশ্যাল লিংক মেনু। তো তাহলে আমরা কোথায় দিব, আমাদের মেন মেনুটা মূলত প্রাইমারি মেনু। প্রাইমারি মেনুতে আমরা টিক দিয়ে দিলাম এবং আমাদের কিন্তু কোনো আইটেম নাই, সুতরাং কি করতে হবে, আমাদের মেনু আইটেম অ্যাড করতে হবে। আমরা যে কোনো পেজ অ্যাড করতে চাই, যেমন অ্যাবাউট আস আর সিম্পল পেজ, এবার কি করবো, অ্যাড টু মেনু, আমাদের মেনুতে কিন্তু অ্যাড হয়ে গেল, তাই না? এখন যদি আমরা এটাকে সেভ করি তাহলে আমাদের কি হবে, আমাদের কিন্তু একটা মেনু সেট হয়ে গেছে। এখন আমরা যদি হোম পেজ যাই তাহলে দেখতে পাবো মেনুটা কোথায়, কোথায় দেখতে পাচ্ছেন, এই দেখেন অ্যাবাউট আস এবং সিম্পল পেজ। অ্যাবাউট আসে যদি এখন ক্লিক করি দেখেন আমাদের কিন্তু অ্যাবাউট আসে চলে আসছে। সিম্পল পেজে যদি আমরা যাই তাহলে আমাদের সিম্পল পেজে সিম্পল কন্টেন্টগুলো দেখা যাচ্ছে। ইচ্ছা করলে আমরা কি করতে পারি, এখানে পোস্ট দিতে পারি না, সাপোজ নিউ পোস্ট এবং হ্যালো ওয়ার্ল্ড, এটাকেও আমরা মেনুতে অ্যাড করে দিলাম। সাপোজ আমার প্রয়োজন দেখাচ্ছে আমি গুগলের লিঙ্কটাকে দেখাই দিতে চাচ্ছি, বা আমার অন্য একটা ওয়েবসাইট আছে সেটা আমি মেনুতে অ্যাড করে দিতে চাচ্ছি, সেটা কি আপনারা কাস্টম ইউআরএলের মাধ্যমে দিতে পারবো। সাপোজ কি google.com এবং লিঙ্ক টেক্সট হয়ে যায় কি লেখা থাকবে, সাপোজ আমাদের এখানে গুগল লেখা থাকবে। এবার আমরা কি করবো, অ্যাড টু মেনু, এটা আমরা সেভ করলাম। তাহলে আমাদের কি হবে, আমাদের এখানে কিন্তু মেনুগুলো অনেক বেড়ে যাবে। দেখেন আমাদের কি অ্যাবাউট আস, সিম্পল পেজ, নিউ পোস্ট, এইভাবে আমাদের দেখা আছে। এখন আপনার দরকার কি, গুগলটারে আপনি আগে দেখাইতে যাচ্ছেন, তাই না? তো সেটা কি করবেন, জাস্ট এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করতে হবে। এখান থেকে ড্রাগ করা শুরু করলেন উপরে, একদম সবার উপরে বা মাঝখানে যেখানে যাবেন, দেখেন এই যে একটা জিনিস আবার খেয়াল করে দেখেন, একটা এরিয়া দেখাই দিচ্ছে না, এইটা মানে কিন্তু চাইল্ড, কার চাইল্ড, তার উপরে যেটা আছে সিম্পল পেজের চাইল্ড, আর এইখানে মানে কি এটা রুট, মানে এটা আমাদের প্যারেন্ট হিসাবে এখানে আমরা দিয়ে দিলাম। এখন যদি আমরা সেভ করি তাহলে কি দেখতে পাবো, আমাদের ওইটা কিন্তু মাঝে চলে আসছে, গুগলটা আসছে না মাঝে। এইবার যদি আমরা মনে করি যে গুগলটা আমাদের স্যাম্পল পেজের আন্ডারে থাকবে, ড্রপডাউন মতো, সেটাও করতে পারবো। কীভাবে, জাস্ট আমাদের এক ঘর এই দিকে সরাই দিতে হবে, মানে নিউ পোস্টটাও আমরা ওইটার আন্ডারে দিতে যাচ্ছি, আবার হ্যালো ওয়ার্ল্ডটা আমরা এটার আন্ডারে, এই তিনটা আইটেম কার আন্ডারে আছে, এখন স্যাম্পল পেজের আন্ডারে আছে। এখন যদি আমরা রিলোড করি তাহলে কি দেখতে পাবো, স্যাম্পল পেজের এখানে আমাদের কি আসছে, একটা অ্যারো বাটন চলে আসছে, তাই না? এখন ওইখানে নিয়ে গেলে আমাদের কি বাকিগুলো দেখা যাচ্ছে। এখন যদি আপনার মনে হয় যে না আমাদের এই গুগলের আন্ডারে আরো দুইটা থাকবে, আরো কিছু থাকবে, তাই না? সাপোজ আমরা কি করব, এই নিউ পোস্ট আবার গুগলের আন্ডারে দিয়ে দিলাম, আর এটা কিন্তু হলো আবার মেন স্যাম্পল পেজের আন্ডারে। বুঝতে তো পারতেন ইন্ডিয়ান আকারে, তাই না? ইন্ডিয়ান দেওয়াতে বুঝতে পারতেছেন। তো আমরা এখন সেভ করি, এখন যে রিলোড করি তাহলে কি দেখতে পাবো, এই যে গুগল ছিল গুগলের আবার আন্ডারে কিন্তু আরো একটা আছে নিউ পোস্ট, তাই না? বুঝতে পারছেন বিষয়টা? ওকে, তাহলে কিভাবে মেনুটা সেট করতে হয় সেটা তো আমরা বুঝে ফেললাম। তো তাহলে মেনুটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা বুঝতে পারলাম। তো একটা অপশন আছে কি হেডার, তো হেডারের অপশনটা মূলত কি আমাদের যে থিমটা থাকবে সেই থিমের হেডারটা আমরা কিভাবে সাজাবো সেটা, ওইটা কাস্টমাইজের মতোই কাজ, যে কিভাবে কি সেট করা যায় সেগুলো, যে পিছনে ইমেজ অ্যাড করতে পারবো সেটা। তো এটা নিয়ে এত পেন নেওয়ার কোনো কারণ নাই। তারপর আছে কি ব্যাকগ্রাউন্ড, যে আপনি ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন, যে সাইটে ব্যাকগ্রাউন্ড হিসেবে যে কোনো ইমেজ সিলেক্ট করতে হয় সেগুলো আপনি দিতে পারবেন। তো এটাও কাস্টমাইজের কাজ, প্রবলেম নাই। আর এটা আছে কি এডিটর, তো এডিটর এটা আমি বলবো না আপনাদেরকে ইউজ করতে, বাট তারপরেও আপনি কি এটা একটা অপশন যে থিমের যে কোডগুলো আছে সেইগুলোকে এডিট করার জন্য।
আপনার সাপোজ একটু সিএসএস অ্যাড করার প্রয়োজন হলো, যদিও এগুলো আমাদের কাস্টম ভাবে অ্যাড করা যায় কাস্টমাইজার থেকে বা আমাদের থিম অপশন থেকে, তারপর আপনি ইচ্ছা করলে এখান থেকে অ্যাড করতে পারবেন বা ডিলিট করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। তো কিন্তু এই ধরনের কাজ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? মানে এখান থেকে আমরা ড্যাশবোর্ড থেকে কোনো সময় কোড পরিবর্তন করব না, এর অনেক ব্যাড ইফেক্ট আছে। ব্যাড ইফেক্ট কি, যেমন আমাদের যদি ফ্যাটাল এরর দিয়ে দেয়, ফ্যাটাল এরর দিলে তো আমরা আর দেখা যাচ্ছে ড্যাশবোর্ডে অ্যাক্সেস পাবো না, সেহেতু কি আমাদের আর ড্যাশবোর্ড ঢুকতেই পাবো না, তখন কিন্তু আর ফ্যাটাল এরর সংশোধন করার কোনো ওয়ে থাকবে না। এই জন্য আমাদের উচিত কি হবে, আর এখানে সবথেকে আরেকটা বড় ব্যাপার যে যদি কোনো পরিবর্তন করে ফেলেন এটা আন্ডুর কোনো সুযোগ নাই, মানে আপনি আগের পর্যায়ে আর ব্যাক যাইতে পারবেন না। কিন্তু দেখেন এটা যদি আপনি একটা কোড এডিটরে ওপেন করে নিয়ে কাজ করেন তাহলে কিন্তু এটা আবার কন্ট্রোল জেড দিলে আগের পর্যায়ে চলে যাচ্ছে। সেহেতু এই ধরনের কোডগুলো এডিট করার জন্য সবসময় আপনারা কি ইউজ করবেন, ফাইলজিলা ইউজ করবেন। ফাইলজিলা ইউজ করে নিয়ে ওইখান থেকে আপনারা মানে এফটিপি আর কি, এক কথায় এফটিপি ইউজ করবেন, যে কোনো ক্লায়েন্ট ইউজ করবেন, ফাইলজিলা ইউজ ফাইলজিলা করতে পারেন বা এফটিপি করতে পারেন, যে কোনোটা। তো যাই ফাইলজিলার বা আপনার এফটিপির মাধ্যমে ফাইলটা ওপেন করে নিয়ে কোড এডিটরের মাধ্যমে ওইটাকে এডিট করবেন। তো এই টাইপের এডিট করার প্রয়োজন হয়। তারপরেও যদি খুবই প্রয়োজন হয়, সাপোজ আপনার সিএসএস এক লাইন একটু পরিবর্তন করার দরকার, কিন্তু আপনি এখন এফটিপির অ্যাক্সেস দিচ্ছে না বায়ার, বা আপনি সি প্যানেল থেকেও এডিট করতে পারতেছেন না, তো আমরা এই ছোটোখাটো ফিক্সিংগুলো আমরা এখান থেকে করতে পারি। তবে আমি এটা ইউজ করা কোনো মানে বলতেছি না যে আপনারা এটা করেন, ঠিক আছে, আমি এটা প্রিফার করি না। তো জাস্ট আপনার কি কাজ সেটা আমার বোঝানোর দায়িত্ব, সেটা আমি বোঝাই দিলাম। এইখান থেকে আপনি ভিতরে যেমন থিমের যে footer.php এখানে কি করে আছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে ইচ্ছা করলে চেঞ্জও করতে পারবেন। তো তারপর আমরা আসতেছি কি প্লাগ ইন নামে একটা অপশন। আচ্ছা মাঝখানে আমরা একটা জিনিস মিস্টেক করে চলে গেছি, সেটা কি থিম কিভাবে অ্যাড করা যায়, তাই না? আমরা তো থিম তো নতুন অ্যাড কিভাবে করব, আচ্ছা আমরা ওইটা এক নজরে একটু দেখে আসি। কোন থিমের নতুনের সাথে আবার প্লাগ ইন অ্যাডেরও একটা সম্পর্ক আছে একই রকম। এই জন্য এইখানে দেখেন নতুন এখানে কি অ্যাড নিউ নামে একটা অপশন আছে। অ্যাড নিউতে গেলে কি পাবো, আমাদের ওয়ার্ডপ্রেস যে রিপোজিটরিটা আছে wordpress.org মানে wordpress.org, এইখানে অনেক ফ্রি থিম আছে, ঠিক আছে, লাখ লাখ ফ্রি থিম আছে। সেইগুলো থেকে আপনি কি করতে পারবেন, এখান থেকে আপনি সার্চ দিতে পারবেন। সাপোজ আপনার দরকার কি, আপনার হলো কি দরকার, স্পোর্টস জাতীয় একটা ওয়েবসাইট থিম দরকার, আপনি এখানে সার্চ দেবেন স্পোর্টস নামে আপনি সার্চ দিলেন, তখন কি হবে, আমাদের স্পোর্টস ক্যাটাগরির যে ধরনের যে থিমগুলো আছে সেগুলো আমাদেরকে এখানে দেখাবে, এবং এইখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি সেটা ইউজ করবেন, সেটা ইনস্টল করতে পারবেন। যেমন আমাদের কি দেখা এখানে আছে এমএস স্পোর্টস ম্যাগাজিন, এখানে স্পোর্টস ম্যাগ, বা আমাদের এরকম এক কথায় আপনার এইটা পছন্দ হলো, আপনি এই থিমটা ইনস্টল করতে আসছেন, আপনি এটাকে ইউজ করতে আসছেন, জাস্ট কি করবেন, ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে যখন ক্লিক করবেন তখন কি হবে, এটা কিন্তু যেহেতু আমাদের লোকাল হোস্ট সেহেতু, আর আমাদের এইটা কিন্তু আছে কি লাইভ সার্ভারে আছে, সেহেতু লাইভ সার্ভার কিন্তু আমাদের এই লোকাল হোস্টে ডাউনলোড হবে ফার্স্টে, ওই থিমটা ডাউনলোড হবে, তারপর কি হবে ওইটা এক্সট্রাক্ট হবে, তারপর ইনস্টল হবে। তো এইটা যখন আমরা ইনস্টলিং এ দিছি ও কি করতে ম্যানুয়ালি ভিতরে কিন্তু ওইটা ডাউনলোড করতেছে। তো দেখেন তারপর কি হলো, আপডেট ফেল দেখাচ্ছে, তার কারণ কি, এই যে লাইভ সার্ভার আর লোকাল সার্ভারের দুইটার মানে ম্যাচিং করতে পারতেছে না, এই জন্য আমাদের ফলস আছে। বাট এটা যখন আমরা লাইভ সার্ভার থেকে দেবো তখন এটা ইজিলি ভাবে হয়ে যাবে। তারপর সাপোজ আপনার হইলো না, আপনার লোকাল হোস্টের দরকার, তখন কি করবেন, আপনি এটা ডিটেলসে যান, বা আপনি ডিটেলসে না গেলেও আপনার এই যে নাম, এই যে এমএস স্পোর্টস ম্যাগাজিন, এই নামে আপনি সার্চ দিতে পারবেন কোথায়, আপনার wordpress.org তে গেলে আপনি প্লাগ ইন নামে এবং থিমস নামে দুইটা আলাদা মেনু পাবেন, ওইখান থেকে সার্চ করে আপনি ওইটা ডাউনলোড করতে পারবেন। দেখেন থিমস নামে একটা অপশন আছে, তাই না, থিমস নামে একটা মেনু আছে, মেনু আইটেম, ওইখানে যখন আমরা ক্লিক করবো ওই জিনিসটা কিন্তু আমরা এইখান থেকে পাবো, এবং এইখানেও যদি আমি ওই স্পোর্টস নামে সার্চ দিই ওই একই কাজ আসবে। যেমন দেখেন এই স্পোর্টসের নামে কয়টা ম্যাচ করছে, 40টা, আমাদের এই ধরনের 40টা ফ্রি থিম আছে, এগুলো সব সম্পূর্ণ ফ্রি থিম। তো এটা কি করতে হবে, আমাদের এটা পছন্দ হলো আমরা কি করব, ডাউনলোড করব। ডাউনলোড করলে জি সাপোজ না এখানে আসবে, ইমেজটা আসবে, আমরা তো এর আগে যে দেখে আসছি ওইখান থেকে, এই যে তারপর যে আসতেছে এই দেখেন। আর তারপরে তো এটা আপনি ইচ্ছা করলে মনে করেন যে ই করতে পারবেন, প্রিভিউ দেখে নিতে পারবেন, প্রিভিউতে ক্লিক করলে এদের যে ডেমো যে লিঙ্কটা আছে সেটা আমাদের দেখাবে। আচ্ছা তো আমাদের ডাউনলোড হচ্ছে, ওয়ার্ড ছাড়া বাইরের জন্য তো নাও যায়।
হ্যাঁ যে কোনোটা হতে পারে, এই আমি সেটা দেখছি, মনে করেন ডাউনলোড করলাম, এই ডাউনলোডটা আমাদের অন্যটাও হইতে পারে। আপনি যে ওআরজি থেকে ডাউনলোড করবেন তার তো কোনো মানে নাই। ওআরজি থেকে একটা সুবিধা কি, আপনি সরাসরি ড্যাশবোর্ড থেকে ওইখান থেকে ইনস্টল করতে পারেন, ডাউনলোড করা লাগবে না। কিন্তু যেহেতু আমাদের ডাউনলোড করাই লাগছে, সেহেতু আপনি অন্য কোনো জায়গা থেকেও ডাউনলোড করে নিতে পারেন, আপনি প্রিমিয়াম থিম ডাউনলোড করে নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো আমাদের এটা কি ডাউনলোড হয়ে গেছে, এখন আমাদের কি হবে, এটা দুইটা ভাবে আমরা ইনস্টল করতে পারবো। একটা এটা ড্যাশবোর্ড থেকে, আর একটা হলো আমাদের সরাসরি ওই জায়গাটায় যা। তো আমরা আগে ড্যাশবোর্ড থেকে দেখে নিই কিভাবে করতে হয়। তো ড্যাশবোর্ড যেহেতু আমাদের এখান থেকে হইলো না, সেহেতু আমরা কি করবো, আপলোড থিমে ক্লিক করব। তাহলে আমাদের আপলোডটা, এটা আমরা চুজের অপশন দিয়েছে, দেখছেন চুজ ফাইল। তো আমাদের এটা কোথায় আছে, ডাউনলোডের মধ্যে আছে। এটা আমরা কি করলাম, চুজ ফাইলে আমরা সিলেক্ট করে দিলাম, চুজ করে দিলাম। এবার তারপর কি করব, ইনস্টল নাও। তো এখন কি হবে, ও এইটাকে আপলোড করবে লোকাল সার্ভারে। দেখেন আপলোড হয়ে গেছে। তারপর কি, এই যে ডাউনলোডিং হচ্ছে, ডাউনলোডটা আমাদের হয়ে গেছে। আবার কিসের ডাউনলোড, আচ্ছা যাক, ওই জায়গা থেকে সে তো এটা নিয়ে যে সার্ভার উঠাবে না স্যার? এটা না, এটা আমরা ডাউনলোডই দিয়েছি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আমাদের এক কথায় হয়ে গেছে। কিন্তু আমাদের কি হলো, এটা ডাউনলোড হয়ে আমাদের ডাউনলোড হয়ে এক্সট্রাক্ট হয়ে ইনস্টল হয়ে গেছে। এখানে কি দেখাচ্ছে, সাকসেসফুলি ইনস্টল, তাই না? এখন ইচ্ছা করলে কি করতে পারবো, এটা অ্যাক্টিভ করতে পারবো বা লাইভ প্রিভিউ দেখতে পারবো। যদি আমরা এটাকে অ্যাক্টিভ করি তাহলে কি দেখা যাবে, এই থিমটা আমরা এবার দেখতে পাবো, আমাদের সাইটের পরিবর্তন চলে আসবে, লুকটা চেঞ্জ হয়ে যাবে। এখন এরকম হয়ে গেছে আমাদের, এখন সাইটটা এরকম দেখা যাচ্ছে। তো জাস্ট আমরা এটা বুঝতে পারলাম। আমরা আবার আগের মতো কি করব, আমাদের যে থিম ছিল সেটাতে আমরা আবার ব্যাক যাই। দুইটা কেন, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আমরা মনে হয় আরেকটা ডাউনলোড করছি। ও এটাও ইনস্টল হয়ে গেছে। আচ্ছা এটাও তাহলে অ্যাক্টিভ করি, দেখি আমাদের কেমন দেখায়। যেহেতু দুইটা হলো, দুইটা চেক করে দেখি, দুইটাতে আমাদের পরিবর্তন আসছে, তাই না? এটা মনে হয় চাইল্ড থিম। আচ্ছা যাক, তো তাহলে আমরা কি করব, আমরা মনে করেন আমাদের যে আগে যেটা ছিল 2017, ওইটাতে আমরা ফেরত গেলাম। এবার আমরা দুইটাই ডিলিট করে দিব। তাই ডিলিট করব কীভাবে, ডিটেলসে গেলাম, ডিলিট, ওকে। আবার এটাতেও কি করব, ডিলিট, আমরা ডিলিট করে দিলাম। এবার কি দ্বিতীয় ওয়েতে কীভাবে আমরা থিমটা ইনস্টল করতে পারি, সেইটা আমাদের কি করতে হবে, আমরা এফটিপি দিয়ে আমরা কোথায় ঢুকবো, আমাদের থিমস ফোল্ডারটার মধ্যে ঢুকবো। আমাদের যেটা থিমস ফোল্ডার সেইটার মধ্যে আমাদের ঢুকতে হবে ফার্স্টে। তো আমাদের থিমস ফোল্ডারটা কোথায় ছিল, এফটিপি, এগুলো আমরা যখন সার্ভার নিয়ে দেখবো তখন আমরা দেখতে পাবো, সি প্যানেল নিয়ে। আচ্ছা, তো তাহলে কি আমাদের দেখেন, ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে থিমস নামে যে ফোল্ডারটা, এইখানটাতে আমাদের এক্সট্রাক্ট করে দিতে হবে ওই জিপ ফাইলটা যেটা আমরা ডাউনলোড করছি। তো আমরা এটা ওপেন করি, এই যে এইটা দেখছেন, এইটা এই ফোল্ডার শো করে আমরা এখানে এক্সট্রাক্ট করে দিব। আমাদের কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেল। একটা জিনিস খেয়াল করে দেখবেন, এর মধ্যে যেন সরাসরি ফাইলগুলো থাকে, এটার মধ্যে যেন আবার আরেকটা ফোল্ডারের মধ্যে না হয়, ঠিক আছে? এটা আমাদের সরাসরি এখানে থাকতে হবে, ওকে। তো এখন আমরা যদি এইটাকে এইবার যদি ড্যাশবোর্ডে যাই, তাহলে দেখতে পাবো কি, আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? আমরা সরি, আমাদের ইনস্টল হয়ে গেছে। আমাদের কিন্তু 3টা ছিল। আমরা থিমসের পর যদি আবার ক্লিক করি, কেউ দেখতে পাই চেঞ্জ হয় না কেন? আমরা কি এইটা এক্সট্রা করি নাই? কিন্তু index.php নামে তো কোনো ফাইল নাই। আচ্ছা, এটা wordpress.org থেকে ডাউনলোড করছি, তো হয়তো বা কোনো কাহিনী করে রাখছে ওরা। তো যাই হোক, আমরা এখানে একটা index.php ফাইল দিয়ে দিই। যদিও এটা করা লাগবে, এখন আপনার থিমের মধ্যে অলরেডি এটা থাকবে। তো যাই হোক, আমরা এইটা আবার রিলোড করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ওই থিমটা তারপর আসছে না। আমরা কোথায় দিছি দেখি তো, ডাব্লিউপি অ্যাডমিন, ঠিকই তো আছে, ঠিক আছে না? সমস্যাটা কি? আচ্ছা, এই যে এটাতে ভুল দেখাচ্ছে। ও প্যারেন্ট থিম, এটা মূলত আমাদের একটা চাইল্ড থিম হয়েছে ডাউনলোড করা, ঠিক আছে? এই জন্য আমাদের হচ্ছে না। যে এখান থেকে দেখেন বলে দিয়েছে ব্রোকেন থিম, এইটা হলো প্যারেন্ট থিমটা আমাদের আগে ইনস্টল করতে বলতেছে। এই জন্য মূলত যখন আমি ইনস্টল দিলাম তখন দেখছি না যেটা ডাউনলোড হচ্ছিল না,
ওই কাহিনী। আচ্ছা যাই হোক, আমরা এইভাবে যখন দিয়ে দেবো তখন আমাদের দেখা যাবে যে আমাদের এখানে চলে আসবে, এবং তারপর ওইটাকে যখন আমরা অ্যাক্টিভ করে দেবো তখন আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। তো শুধু আমাদের এটা নিয়ে আর কোনো টেনশন করার কোনো কারণ নাই। তো ঠিক একইভাবে আমরা থিম যেভাবে আমরা ইনস্টল করলাম, প্লাগইনটাও একইভাবে ইনস্টল করতে পারবো। এই জন্য আমাদের প্লাগইনের মধ্যে যাইতে হবে, এবং প্লাগইনের মধ্যে দেখেন কয়েকটা অপশন। একটা ইনস্টল প্লাগইন, যতগুলো আমাদের ইনস্টল অবস্থায় আছে সেগুলো দেখতে পাবো। অ্যাড নিউ করলে আমরা নতুন প্লাগইন অ্যাড করতে পারবো, এবং এডিটরের মাধ্যমে আমরা যেভাবে থিমটা এডিট করতে পারতেছিলাম না, ঠিক একইভাবে আমরা প্লাগইনটারেও এডিট করতে পারবো। তো আমরা এখানে মনে করেন একটা অ্যাড নিউ করবো, নতুন একটা আমরা প্লাগইন অ্যাড করব। তো সেই ক্ষেত্রে কী হবে, অ্যাড নিউতে ক্লিক করবো। সাপোজ আমাদের এই যে থিম সেক এইটা আছে, এটাতে কী করবো, ইনস্টল নাওতে ক্লিক করবো। তাহলে আমাদের কী হবে, আমাদের সাইটে এটা ইনস্টল হয়ে যাবে। আর যদি প্রবলেম করে তাহলে ঠিক একইভাবে কী করবো, এখানে ডাউনলোড করব। ডাউনলোড করে নিয়ে এইখানে যে আপলোড প্লাগইনসে ক্লিক করব, তাহলে আপলোড প্লাগইনে এখানে চুজ করে ইনস্টল দেবো। আর তাও না হলে কী করবো, আমরা ওইভাবে এফটিপি দিয়ে প্লাগইন ফোল্ডারে যাব, ওইখান থেকে এক্সট্রাক্ট করে দিব। দুইটাই একই সিস্টেম, প্লাগইন এবং থিম। ওকে, তো তাহলে আমরা দেখেন একটা কিন্তু ইনস্টল করছি, বাট এটা অ্যাক্টিভ করি নাই। আমরা এখন ইনস্টল প্লাগইনসের মধ্যে যাই, তাহলে আমাদের কিন্তু থিম চেক এটা অপশন চলে আসছে, তাই না? তো আমরা এটা ডিলিট করে দিই, আমাদের প্রয়োজন নাই। ওকে, ডিলিট করে দিলাম। তো তাহলে আমাদের কিন্তু প্লাগইনসের কাজও শেষ। এবার ইউজার্সের কাজ কি, আপনার যেহেতু এটা একটা ওয়েবসাইট, আপনার এখানে অনেক মেম্বার থাকতে পারে। তো কতজন মেম্বার সেইগুলো আপনি এখানে পাবেন। এসে হলে অ্যাড নিউ মেম্বার, নতুনকে অ্যাড করতে পারবেন, এবং হিসাবে তাদের প্রোফাইল দেখতে পারবেন। এটা কি ইওর প্রোফাইলে, কি এটা আপনার প্রোফাইল, আপনার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন। বা যদি অন্য কোনো ইউজার থেকে থাকতো তাহলে তাদেরকে আপনি এডিটও করতে পারেন, তাদের প্রোফাইলও আপনি দেখতে পারতেন। তো এই জিনিসটা ইজি ব্যাপার। আমি কি ইউজার থেকে তো আপনি এইভাবে ইচ্ছা করলে এখান থেকে আপনি কাউকে অ্যাডমিন বানাইতে পারেন, কাউকে এডিটর বানাইতে পারেন, কাউকে সাবস্ক্রাইবার, এক কথায় এই যে ধরনের রোল আছে সেগুলোকে করতে পারবেন। যদি এডিট যদি দেই, আপনারা দেখেন যে এখানে আচ্ছা এটা হলো আমাদের মেন। তো আমরা নতুন একটা অ্যাড নিউতে চাই। অ্যাড নিউতে গেলে আমরা এই যে এখানে রোলটা পাচ্ছি, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, তারপর অ্যাডমিনিস্ট্রেটর। তো যাক, আমাদের যদিও আমরা যে সাইটগুলো করি বিজনেস সাইট, এই জায়গায় আমাদের এই কি বলে ইউজারদের খুব কাজ কম, কারণ মূলত আমরা কিন্তু ইউজার নিয়ে কাজ করা হয় না, তাই না? বিজনেস থিমগুলোতে কিন্তু আমরা যে ওয়েবসাইট আছে ওইটা শুধু ইউজাররা ওইটা ব্রাউজ করে, ওইটা দেখে, ওইখান থেকে তথ্যগুলো দেখে, ওইখান থেকে নেয়। কিন্তু মূলত যেগুলো ব্লগিং সাইট ওইগুলোতে কিন্তু ইউজারদের কাজ বেশি, বা যেগুলো ই কমার্স সাইট সেগুলোতে এই ধরনের কাজগুলো বেশি। কারণ আপনি একটা প্রোডাক্ট যখন কেউ কল করবে, যেমন কোনো প্রোডাক্ট একজন কেউ কিনবে, তো আপনি কিন্তু কাস্টমার ডিটেল আপনার প্রয়োজন হবে। সেসব ক্ষেত্রে আপনার কিন্তু এই যারা ইউজারদের প্রায়োরিটি বেশি পাবে। তো বিজনেস থিমেতে ইউজারের কোনো কাজ নাই। তো যা হোক, তারপর আমাদের কি আছে, টুলস আছে। টুলসের মধ্যে আমাদের মেন যে কাজটা আছে সেটা কি, এক্সপোর্ট এবং ইম্পোর্ট। এটা কি আপনার মনে করেন একটা এক্সিস্টিং সাইট আছে, যেটা হলো 5 বছর ধরে আপনি এই সাইডে আছে, আপনি কি আপনার প্রয়োজন ক্রমে আপনি সার্ভারটা চেঞ্জ করতেছেন, বা আপনি যে কোনো কারণ বলতে না হোস্টিং বা কিছু একটা চেঞ্জ করার প্রয়োজন হইলো, এই সাইটটিকে অন্য সাইটে ট্রান্সফার করবেন, ডোমেইন নেম চেঞ্জ করবেন। তো সেই সব ক্ষেত্রে কি, আমার এই যে এক্সিস্টিং যে সাইটগুলো, যেই ডেটাটা আছে সম্পূর্ণ ডেটা, এই ডেটাটা কি করব, আমরা এই সাইট থেকে এক্সপোর্ট করে দিতে পারবো। আমরা ডেটাটা নিয়ে ফেললাম, একটা এক্সএমএল ফাইল দিয়ে দেবো, এটা ডেটাবেস সহকারে, মানে ডেটাবেসের আমাদের হাতে দেওয়া লাগবে না, ডেটাবেসকে যাতে আমরা বাইপাস করতে পারি। কারণ যারা হলে এটা সাইট ম্যানেজ করবে তারা তো আর ডেটাবেস সম্পর্কে ধারণা রাখবে না। এই জন্য কি, ডেটাবেসে আমরা হাত না দিয়ে এখান থেকে এক্সপোর্টে দিলে আমাদের পোস্টগুলো সব চলে আসবে একটা এক্সএমএল ফাইল, এবং ঠিক একইভাবে আমরা ইম্পোর্টও করলে ওইটা আবার ইম্পোর্ট হয়ে যাবে। তো দেখেন এক্সপোর্টের সময় আমাদের অপশন পাবো যে পোস্টগুলো করবো কিনা, পেজেসগুলো করবো কিনা, মিডিয়াগুলো করবো কিনা, নাকি সবগুলা করবো, এই বিষয়। তারপর যেটা হলো সেটিংস। তো সেটিংস থেকে আমাদের কি আছে, এই টাইম আমাদের শেষ। সেটিংসের মধ্যে আছে আমাদের সাইটের ইউআরএলটা, যে আমাদের কি কি ইউআরএল, ট্যাগলাইন মানে সাইটের টাইটেলটা, যে আমাদের সাইটের নাম কি, যেমন সাপোজ কি আমরা ক্রিয়েটিভ আইটি যদি কোনো ওয়েবসাইট করতে চাই তাহলে নাম আমাদের টাইটেল কি হবে, ক্রিয়েটিভ আইটি লিমিটেড বা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, এরকম। তো তার কি থাকবে, দেখা যায় একটা ট্যাগলাইন থাকতে পারে, যে আমরা কি করি, দেখা যাচ্ছে দক্ষ জনশক্তি গড়ে তোলে আমাদের মূল লক্ষ্য। সাপোজ এরকম একটা টাইটেল থাকে না, এরকম একটা ট্যাগ থাকে, যে আমাদের যে একটা উক্তি আর কি, এক কথায়, হ্যাঁ মূল মন্ত্র বা যেটাই হোক সেরকম, সেটা ট্যাগলাইন থাকবে। যেমন আমি যেটা কি বলি, থিঙ্ক এ নিউ থট, এটা দেখা যাচ্ছে আমার এক ধরনের একটা কথা বা আমার যে একটা ট্যাগ, এরকম। তো এইভাবে আমাদের কি আছে, নিচে তারপরে আছে হলো ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস।
আমাদের যে ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা সেইটা কোনটা, সেটা হলো আমাদের localhost/wp। এগুলো আমাদের চেঞ্জের কোনো প্রয়োজন নাই। তারপর কি আছে, সাইটের অ্যাড্রেসটা যেটা সেটা দেখাচ্ছে যে সাইটের অ্যাড্রেস কি, ইউআরএল কি আর অ্যাড্রেস কি, সাইট অ্যাড্রেস। ইন্টার দি ইমেল অ্যাড্রেস ইফ ইউর সাইট হোম পেজ ডিফিকাল্ট ফর ইউজার ডাইরেক্টরি। আচ্ছা, তো আমাদের এই জিনিসগুলো আমাদের পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় না, এবং বংশ এটা পরিবর্তন করলে আমরা প্রবলেমে পড়তে পারি। যেমন সাপোজ আমরা যদি এখানে চেঞ্জ করে দেই, তাহলে আমরা তখন আর দেখা যাচ্ছে ওই পোস্টগুলো ঠিকভাবে কাজ করলো না, বা আমরা দেখা যাচ্ছে অ্যাডমিন বোর্ডে ঠিকভাবে ঢুকতে পারলাম না, এই ধরনের প্রবলেম হইতে পারে। তারপর আমাদের কি আছে, ইমেল অ্যাড্রেস। এইটা মূলত হলো এই ওয়েবসাইটের যে মেন যে ওয়েব মাস্টার হবে, মানে তার ইমেল অ্যাড্রেসটা, মানে যে আর কি মেন অ্যাডমিনিস্ট্রেটর, তার ইমেল অ্যাড্রেসটা দেওয়া উচিত। এই যে এখানে দিয়ে দিচ্ছে ফর অ্যাডমিন পারপাসেস। তারপর কি মেম্বারশিপ, যে এই ওয়েবসাইটে কেউ মেম্বার মানে রেজিস্ট্রেশন করতে পারবে কিনা, এটা বাই ডিফল্টভাবে এটা নাম করা থাকে। এটা যদি আপনি টিক দিয়ে দেন যে কেউ রেজিস্টার করতে পারবে, তাহলে আমাদের অপশনটা আসবে। দেখেন, যদি আমরা এখন একটা কাজ করি, আমরা এইটা সাপোজ নতুন একটা যেখানে আমাদের লগ ইন করা নাই সেই জায়গায় গেলাম, নিচে দেখেন আমাদের কিন্তু কোনো রেজিস্ট্রেশন অপশন নাই, শুধু লগ ইন, তাই না? বাট আমরা যদি এখন কি করি, এইটা যদি এনিওয়ান ক্যান রেজিস্টার এইটা দিয়ে যদি আমরা সেভ করি, এবং আমরা যদি ওইখানে যে আবার রিলোড করি, দেখেন আমাদের নিচে কিন্তু একটা অপশন চলে আসছে রেজিস্টার। তার মানে কি আমরা কিন্তু এখন রেজিস্টার দিয়ে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো, এই অপশনটাই মূলত ওইটা। তো তারপরে আমাদের কি আছে, যে ডিফল্টভাবে যে রেজিস্ট্রেশন করবে তার রোলটা কি হবে, সে তাই না, সে সাবস্ক্রাইবার হবে, সাবস্ক্রাইবার না এডিটর না অথর না কন্ট্রিবিউটর, সেগুলো অ্যাডমিনিস্ট্রেটর তো অবশ্যই হবে না, তাহলে তো আমার সাইটটা একদম শেষ। তারপর কি টাইম জোন, আমাদের বাংলাদেশের টাইম জোন কি UTC+6, তাই না, বা GMT+6। তো আমাদের সেটা হলো কি, আমাদের স্বাভাবিক যেটা 0 সেটার থেকে আমরা 6 ঘন্টা আগাই, তাই না, এরকমভাবে। তো যেমন আমাদের এই 6টা যাদের হলো GMT+0 যাদের, বা GMT0 যাদের আর কি টাইম, তারা কিন্তু এখনো ওইখানে কয়টা বাজে, তাদের ওইখানে কিন্তু 12টাও বাজেনি, 10টা বাজে, সকাল 10:45 বাজে, কিন্তু আমাদের এখানে 4:45 বেজে গেছে, কারণ আমরা তাদের থেকে 6 ঘন্টা আগাই, তাই না। এরকম যেমন দেখা যাচ্ছে আমেরিকা সম্ভবত GMT-5 বা -7 এইরকম, তো তাহলে কিন্তু আমাদের থেকে ওদের ডিস্টেন্স হয়ে যাচ্ছে 12 থেকে 13 ঘন্টা। এই ব্যাপারগুলো হলো আমাদের ওইটা। তো আমাদের যে টাইম জোন সেটা আমরা সিলেক্ট করে দিব। তো তারপর কি আছে, আমাদের ডেট ফরম্যাটটা কীরকমভাবে রাখতে চাই, কীভাবে দেখতে চাই সেটা, আমাদের টাইমের ফরম্যাটটা কীরকম রাখতে চাই সেটা, আর আমাদের উইক শুরু হয় কোন দিন থেকে। যেমন দেখেন অন্যান্য দেশগুলোতে কিন্তু উইকেন্ড কবে, সানডেতে, তাই না, তার ওদের কিন্তু মানডে থেকে আমাদের মানে উইকডে শুরু হয়, বাট আমাদের কিন্তু এখানে স্যাটারডে থেকে শুরু হয়। সেইগুলো আমরা সেট করে দিতে পারবো যে কোন দিন থেকে শুরু। আর সেটা কি, সর্বশেষ আমাদের সাইটের ল্যাঙ্গুয়েজটা, এইগুলো আছে আমাদের জেনারেল অপশনের মধ্যে, যে আমাদের সাইটে কি ল্যাঙ্গুয়েজ সেটা আমরা সেট করতে হবে। তারপরে আসে আমরা কি, রাইটিং। তো রাইটিংয়ে মূলত আমাদের সেরকম কোনো কাজ নাই। রাইটিংয়ের মাধ্যমে আমরা কি করতে পারি, ইচ্ছা করলে ইমেলের মাধ্যমে আমরা পোস্ট করে ফেলতে পারি, সেটা কনফিগারেশনগুলো সেট করি, এই ব্যাপার। বা দেখা যাচ্ছে আমাদের কোন মেইল সার্ভার টার্ভার ইউজ করবো সেইগুলো, এইগুলো আমাদের খুব একটা ইউজ করার প্রয়োজন হয় না। তো তারপরে আর কি, যদি আপনারা মনে করেন যে পোস্ট করবেন, একটা ইমেল করে দেবেন ইমেল অ্যাড্রেসে, অটোমেটিক্যালি পোস্ট হয়ে গেল, সেই সব ক্ষেত্রে আমাদের এইগুলো প্রয়োজন হয়, বা এডিট করতে পারেন রাইটিং সেটিংসটা। তো এবং সেটা কোন জায়গায় আমাদের ডিফল্টভাবে কোন ক্যাটাগরি, একটা জিনিসে ডিফল্টভাবে আমরা যখন পোস্ট করলাম তখন আনক্যাটাগরাইজডটা সেট হয়ে যাচ্ছিল না, সেইটাও আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারবো যে ডিফল্টভাবে কোনটা সেট হবে। এখান থেকে যদি ডিফল্টভাবে আমরা স্পোর্টস দিয়ে দিই, যে কোনো পোস্ট দিলে আমাদের অটোমেটিকলি স্পোর্টসে অ্যাড হয়ে যাবে, সেই ব্যাপারগুলো এখানে আছে। তো তারপর আসছে কি রিডিং। তো রিডিংয়ে আমাদের আবার কিছু কাজ আছে, যেমন কি ফার্স্টে আমরা ফ্রন্ট পেজটা, কিন্তু এখন কি আছে, ব্লগ পেজ, তাই না, ব্লগ পেজ আছে না, এখন আমরাও কিন্তু সর্বশেষ কি পোস্টগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস কিন্তু শুধুমাত্র এখন ব্লগিংয়ের জন্য ইউজ হয় না, বিজনেস যে সাইটগুলো সেগুলো কিন্তু ব্লগ পেজ কিন্তু ওপেন হয়ে থাকে না, তাই না, ওইটা কিন্তু সুন্দর একটা ল্যান্ডিং পেজ দেখা যায়। তো এই জিনিসটা আমরা এখান থেকে আমাদের সেট করে দিতে পারি। সেটা কি, আমরা যখন এই স্ট্যাটিক পেজ দেবো, ফ্রন্ট পেজ হিসেবে আমরা কোনটা দেখতে চাই, সাপোজ আমরা অ্যাবাউট আস পেজটাই দেখতে চাই, আর পোস্ট পেজ হিসেবে কোনটা, যে সাপোজ আমাদের স্যাম্পল পেজ হিসেবে পোস্ট পেজটাকে যাবে। তাই যখন আমরা পোস্ট স্যাম্পল পেজে ক্লিক করবো তখন আমরা দেখতে পাবো পোস্টগুলা, যখন আমরা অ্যাবাউট আস এটা ডিফল্টভাবে আমাদের ওপেন হবে, প্রত্যেকটা পেজে কতগুলো পোস্ট দেখাবে সেইটা দেখাচ্ছে এখানে।
একই ব্যাপার। আর ফিডে কতগুলো দেখি দেখাবে। আরেকটা ব্যাপার কি, যেটা হলো আমাদের সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, যেটা আমি বলছিলাম ইনস্টল করার সময়, সেইটার অপশনটা এখান থেকে অন অফ করা যাবে। যেমন এখন ডিসকাস করা আছে, যখন আপনি সাইটটা লাইভ হয়ে যাবে তখন এটা আমাদের আনচেক করে দিতে হবে। তো যাক, আমরা এটা সেভ করে ফেললাম। যেহেতু এখন অ্যাবাউট আস দিচ্ছি, দেখেন এখন যদি আমরা হোম পেজে ক্লিক করি তাহলে আমাদের কি হবে, আমাদের কিন্তু অ্যাবাউট আস পেজটা ফার্স্টে দেখাচ্ছে, দেখছেন? আমরা কিন্তু ডিফল্ট অ্যাবাউট আস দেখতে পাচ্ছি, আমি কিন্তু এখন আর ওইটা দেখতে পাচ্ছি না, তাই না? আচ্ছা, তো তা আমরা আবার লেটেস্ট পোস্টটাই দিয়ে রাখি। এরপর কি আছে আবার ডিসকাশনটা কি, এখানে কি আর্টিকেলের অটোমেটিকলি ক্লোজ কমেন্ট, মানে কমেন্ট যে এটা হলো কমেন্ট নিয়ে মূলত কাজ। দেখা যাচ্ছে কমেন্টগুলো কতদিন পরে যারা ক্লোজ হয়ে যাবে কি না হবে, বা এই ধরনের কি কাজগুলো কীভাবে কী করা যায় সেই জিনিসগুলো আছে। এই জিনিসগুলো খুব একটা প্রয়োজন হয় না, আমিও এইগুলো এত ঘাটাঘাটি করে দেখি নাই। যখন প্রয়োজন হবে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন, এটা দেখলে আপনি বুঝতে পারবেন। মানে এটা নিয়ে খুব একটা বেশি আহামরি কোনো কাজ নাই কমেন্টিংয়ের ব্যাপারগুলো। যেমন আপনার গ্রাফাটাটা মানে কীভাবে অ্যাভাটার সেট করি সেইগুলো আর কি। তারপর কি আছে আমাদের মিডিয়াতে এখানে যে আমাদের সাইজের কথাটা বললাম না, যে আমাদের ডিফল্টে কয়টা সাইজ দেওয়া থাকে, দেখেন এই যে 3টা সাইজ দেওয়া আছে, দেখছেন? ম্যাক্সিমাম সাইজ কত, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ কত, থাম্বনেল সাইজ কত, সেইগুলো আবার আপনি এখান থেকে এডিট করতে পারবেন। যে আমার দেখা যাচ্ছে থাম্বনেল সাইজ আমার এত দরকার, বা আমার মিডিয়াম সাইজটা এত দরকার, সেটা আপনি এখান থেকে এডিট করে দিতে পারবেন। আর আছে পার্মালিঙ্ক, তো মূলত এটা আমাদের শেষ। পার্মালিঙ্ক এটা একটা বড় একটা ব্যাপার। যেমন দেখেন, আমরা যদি এখন একটা পোস্টে ক্লিক করি, অ্যানাদার পোস্টে ক্লিক করলাম, আমাদের উপরে কি দেওয়া আছে 2017 5/26, তারপর অ্যানাদার পোস্ট। এই যে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা যদি এখানে দেখেন, যদি আমরা শুধু পোস্ট নেম দিয়ে দিই এবং এটাকে সেভ করি, তাহলে কি দেখাবো, তাহলে আমরা দেখতে পাবো শুধুমাত্র আমাদের পোস্টের নেমটা দেখাবে, যে wp/another post। এই ধরনের যে প্যাটার্নগুলো সেইগুলো আমরা এখানে সেট করে দিতে পারবো। আবার যদি প্লেন দিয়ে দিই তাহলে দেখেন আমাদের আবার অন্যরকম চলে আসবে, শুধুমাত্র পি এত এরকম একটা সংখ্যা দেখাবে। আমাদের পোস্টে ক্লিক করলে কি P6 এরকম, মানে পোস্টের আইডিটা দেখাই দিচ্ছে। তো মূলত এইটাই হলো আমাদের কাস্টমাইজেশনের ব্যাপার। তারপরে একটা বড় ব্যাপার হলো, এইটা কিন্তু আমাদের কি দেখতে ডিফল্ট থিম থেকে দেখছি, এর অনেক অপশন নাই। যখন আমরা প্রিমিয়াম কোনো থিম দেখবো বা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করবো, তখন আরও অনেক অপশনগুলো অ্যাড হবে। তো যেহেতু এখন প্রিমিয়াম অপশন নাই, সেহেতু আমাদের প্রয়োজন না। আর যখন আমরা ডেভেলপমেন্ট করবো, আমরা যেহেতু নিজেরাই প্রিমিয়াম থিম তৈরি করব, সেহেতু আমরা এই জিনিসগুলো তখন আমরা আস্তে আস্তে দেখতে থাকবো। তো এটা হলো আমাদের কাস্টমাইজেশনের পার্টটা। এখন এর পরবর্তীতে আমরা ডেভেলপমেন্টে চলে যাবো।